WBCS উইথ হিরক স্যারে আপনাদের স্বাগত জানাই। WBCS এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার এক্সক্লুসিভ লেকচার ও স্টাডি মেটেরিয়ালের এটি ওয়ান স্টপ ডেস্টিনেশন। রেগুলার আপডেটস পাওয়ার জন্য এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটি ক্লাসে যেই টপিক ডিসকাস করা হবে তার নোটস এবং কোয়েশ্চেন আনসারের PDF এর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ। ঠিক আছে, চল। তো সেবির আমরা কাজ লিখব, তাই তো? এটা 1908 সালে প্রতিষ্ঠা হয়। আর সাংবিধানিক পাওয়ার পায়, স্ট্যাটিউটারি পাওয়ার পায়, সাংবিধানিক নয়, স্ট্যাটিউটারি পাওয়ার পায় কত সালে? 1992 সালে। কোয়েশ্চেন দুটো আলাদা কিন্তু, ঠিক আছে? আর এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হতে পারে? প্রথম উদ্দেশ্য আমরা কি লিখব? হ্যাঁ, ওয়াচডগ দ্য ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটের এটা সবসময় নিয়ন্ত্রক, ঠিক আছে? এই কি করে, ক্যাপিটাল মার্কেটে যদি কোনো দুর্নীতি হয় বা কোনো কিছু যদি অসঙ্গতিক জিনিস যদি ধরা পড়ে, তাহলে কে? সেবির কাছেই সেই পাওয়ারটা আছে, সে কি করতে পারে? ওর উপর তদন্ত করতে পারে, তাই তো? সেবি বা এই মার্কেটে যদি কারো কোনো মানে যারা যদি কোনো কেউ যদি ট্রানজ্যাকশন করতে যায়, কারো যদি কোম্পানিরও বা কোনো যারা শেয়ার কিনেছে তাদেরও যদি মনে হয় যে কিছু দুর্নীতি হচ্ছে বা কিছু আমার সাথে ফ্রড হয়েছে, তো ওরা কোথায় অ্যাপ্লাইড করবে? না, সেবিতে। বুঝতে পারছি, সেবিতে বলতে সেবি এটা কাজ। আর কি কাজ হতে পারে? 2 নম্বর 1-2 করে লিখে রাখবো। টু কি এরা ফাইন অ্যাপ্লাইড করতে পারে কোনো ইসের উপরে, তাই না? এরা ফাইনও অ্যাপ্লাইড করতে পারে বা ফাইনও করতে পারে, ঠিক আছে? আর এদের আরেকটা কাজ হচ্ছে যে শেয়ার মার্কেটের প্রচার প্রসার করা, তাই না? যাতে কি হয়, যাতে করে বেশি লোক, আরও বেশি লোক জানতে পারুক, তারা আরও বেশি ইনভেস্ট করুক। কোথায়? শেয়ার মার্কেটে। কেন? যদি আজকে তোদের কাছেও ধরো টাকা আছে, তো বাড়ির লোকের কাছেও টাকা আছে, কিন্তু ওই টাকাগুলো ওরা যদি কামিয়ে নিজের কাছে রেখে নেয়, আমাদের বাবা মাদের মেন্টালিটি কি হয়? সোনা কিনে রাখি বা নিজের কাছে রাখে, তাই তো? শেয়ার মার্কেটে তো লাগাবে না, কেন? অ্যাওয়ারনেসই নেই তো। তো তুই যদি সোনা কিনে রাখিস, তো টাকাটা কী হবে? টাকাটা রয়ে গেল, আটকে রয়ে গেল। বুঝতে পারলে? এটা একটা ব্ল্যাক মানির একটা পার্ট হয়ে দাঁড়ায়। এবার সোনা কিনে নেওয়ার থেকে বন্ড কিনলে কী হবে, বা আমাদের শেয়ার মার্কেট ইনভেস্ট কী করবে, যে পরিমাণ কিনেছিস সোনাতে তুই কোনো ইন্টারেস্টও পাবি না, কিন্তু তুই যদি শেয়ার মার্কেটে ইন্টারেস্ট লাগাস, তো সোনার যেমন তোর এক জায়গায় থেকে যাবে, ওখানে তুই মাসে মাসে ইন্টারেস্ট পাবি, প্লাস ওই টাকাটাও পাবি যদি শেয়ার মার্কেটে। এবং ওই যে টাকাটা ইনভেস্ট করবি, সেই টাকাটার ফলে দেশে কী হবে? ডেভেলপমেন্ট হবে দেশে, তাই না? সেটা একটা বড় ব্যাপার। আর কি, তো গোল্ডেতে এগুলো নিয়ম, এগুলো কিছুই হয় না ব্যাপারটা। তার আমাদের তো সেভিংস কি, আমরা এই টাইপ যাতে আমরা এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করি বা এই মার্কেটগুলো ইনভেস্ট করি, এই জন্য সেবি এগুলোর জন্য প্রচার করে, ঠিক আছে? সেবির এটা একটা কাজ। এবার আমাদের মেন্টালিটি এমনই, বা আমাদের ভারতীয়দের, যে আমরা গোল্ড প্রচুর সেভিং করতে পারি, তাই তো? তো সরকার এর জন্য অনেকভাবে গোল্ড মনিটাইজাইজ স্কিম করতো, বুঝতে পারলি তো? সরকার প্রমোট করতে এগুলোকে, সেবিতে সরকারই তৈরি করেছে, পার্লামেন্টারি বডি। তো সরকার এগুলোকে প্রমোট করতে, কারণ একটাই যে সবাই ইনভেস্ট করো, বুঝতে পারলি? যে টাকাটা সেভিংস করছো সেটা ইনভেস্ট করো, তো যার ফলে তুমি একটা ইন্টারেস্ট পাবেই, প্লাস এটা মানে এক জায়গায় হোল্ড হয়ে থাকবে না, দেশের কাজে লাগবে, তাই না? এটা কোম্পানি হওয়া মানে অনেক দেশের উন্নতিও হয়, তাই না? ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তো যাই হোক, তো এইভাবেই সেবি কিন্তু কাজ শুরু করে। আর কি হতে পারে? কিন্তু এইবার সরকার অনেক গোল্ড মনিটাইজ স্কিম চালায়, যাতে কী করে গোল্ডটা বার করতে পারে টাকা ফর্মে। গোল্ড মনিটাইজ স্কিম কি? তাহলে সরকারের কাছে তুই গোল্ডটা রেখে দিলি, আর তার পরিপ্রেক্ষিতে সরকার তোকে ইন্টারেস্ট পে করবে, সরকার ওটা কাজে লাগাবে। কিন্তু তাও মানুষ এটা করতে চায় না। এবার ধরলে তোর কাছে গোল্ড আছে, বড় ভালো নেকলেস ফেকলেস আছে, তুই চাইছিস এটা সরকারকে দিয়ে দে, সরকার চাইছিস গোল্ড মনিটাইজ স্কিমের মাধ্যমে তুই ইন্টারেস্ট তুলবি গোল্ডের ভ্যালু অনুযায়ী। কিন্তু তখন তোর মাথায় আসবে যে আমি এটা কেন দেবো সরকারকে, আবার তখন তাহলে আমি কোথায় শোভ করবো, বিয়ে বাড়িতে যাবো কী পরে, বুঝতে পারলি? যেগুলো মানে ভিত্তিহীন। আর এই বিয়ে বাড়িতে এটা পরে, আবার ওই হারটাই কি ওদের বিয়ে বাড়িতে পরে যাবো, তো লোকে দেখে বলবে একটাই আছে নেকলেস, ঠিক আছে? তো এই নিয়ে একটা ব্যাপার আছে, থাক আমি নিজের কাছে কিনে রাখি। শোভ করার জন্য কী হয়, দেশের প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারি না আমরা। তো যাতে আমাদের ওই জন্য গোল্ড মনিটাইজ স্কিমগুলো সব ফেল হতে থাকে একেবারে, বুঝতে কেন ফেল? এগুলোই তো কারণ। কেন ওরা তো গোল্ডটা তুই ওদেরকে দিয়ে দিলে, ও তোকে ইন্টারেস্ট দেবে, সরকার গোল্ডটা আবার কাজে লাগিয়ে নেবে, কিন্তু এটাতে তুই শো অফ করতে পারবি না। তো দেখছে যে আস্তে আস্তে মানুষের শো অফ করা এতটাই ইচ্ছে যে মনিটাইজ স্কিমগুলো ফেলে যাচ্ছে সরকারের, ঠিক আছে? তো অনেক যতগুলো গোল্ড মনিটাইজ স্কিম দেখবি সব বেশিরভাগই ফেল হয়ে গেছে। তা আবার কী হয়, যেমন রাজীব গান্ধী কি ইকুইটি সেভিং স্কিম চালিয়েছিল, বুঝতে পারলি? রাজীব গান্ধী, তো ওই প্রোগ্রামের মধ্যে কী ছিল, যে
যারা মান্থলি ওই যে যারা মান্থলি ধরলে 5,000 টাকা করে শেয়ার মার্কেটে লাগাবে ইয়ারলি, মান্থলি বলছি ইয়ারলি, যারা লাগাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, তো তাদের যেমন ইনকাম ট্যাক্স দিতে হবে না, বুঝতে পেরেছিস তো? এরকম তো ও কেন ইনকাম ট্যাক্স ছাড় দিচ্ছে? কারণ সবাই যেন এদিকে ইনভেস্ট করে টাকাটা, বুঝতে পারলি তো, নিজের কাছে সেভিংস না করে পড়ে, বুঝতে পারছিস? মানে ধরলে তোর কাছে টাকা আছে 5 লাখ টাকা, এবার 5 লাখ টাকার জন্য তুই কী করছিস? সেভিংস করে রেখেছিস, বা ভবিষ্যতে যদি আমার বিভিন্ন হয় তো ভবিষ্যৎকে ভেবে, ঠিক আছে, কিন্তু তুই নিজের কাছে সেভিংস করে রেখেছিস। এবার এই টাকাটা তুই যদি সরকারকে দিয়ে দিস তাহলে কী হবে? সরকার কাজে লাগিয়ে দেবে, সরকার প্রোডাক্ট এবং তোকে ইন্টারেস্টও দেবে। আর তুই 5 লাখ টাকা ভাবছি, আমি 5 লাখ টাকা আমি নিজের কাছে রাখবো, আমি দরকার হলে কী হবে সরকারকে ইনকাম ট্যাক্স দেবো, সরকার ওখান থেকে ধরলে 20,000 টাকা, ধরলে 2,000 টাকা, 5,000 টাকা ইনকাম ট্যাক্স পেলো, বা ধরলে 15,000 টাকা ইনকাম ট্যাক্স পেলো, তো কী লাভ হবে সরকারের? কিন্তু যদি পুরো টাকাটা এক জায়গায় ইনভেস্ট হতো ওখান থেকে অনেক টাকা উঠে যেত না, দেশে যেটা কাজে লাগতো। তো এই জন্যই সরকার চাই যে এই মার্কেটের প্রসার বাড়ুক, কারণ এগুলো সরকারের প্রতিনিধি হিসেবে কে কাজ করে? সেবি এগুলো করে, যা যা কাজ করার। আর হ্যাঁ, সেবির আর কাজ কি, যে শেয়ার মার্কেটেরদেরকে লাইসেন্স প্রোভাইড করা, তাই না? যারা শেয়ার, যেমন কোম্পানিকে লাইসেন্স যারা শেয়ার মার্কেটে ব্যবসা করে, তাই না? তো এগুলো সেবির মেন কাজ। তারপর লাইসেন্স ক্যান্সেল করা, তাই না? সেবির রিসেন্ট লাইসেন্স দিল্লি স্টক এক্সচেঞ্জের লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল, তাই না? এখন সম্ভবত 22টা স্টক এক্সচেঞ্জ আছে, ওটা নিয়ে আগে 23টা ছিল, তাই না? তো সেবি যেমন লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে ওদের। তো এগুলো সবির পুরো কাজ বললে তো গোটা রাত কাজই বলে যাবো, কারণ ওরা তো আর একদিন প্রতিষ্ঠান আর একটা কাজ নিয়ে প্রতিষ্ঠান। তো এই আমাদের ইম্পর্টেন্ট, এটা জেনে রাখ, এর মধ্যে আসবে কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে আমরা পড়লাম একবার কী কী, আমরা এখানে পড়েছি যে আমরা লিখে মানি মার্কেট পড়েছি, ক্যাপিটাল মার্কেট পড়লাম, আর মানি মার্কেটের টার্ম ফার্ম দেখলাম, ক্যাপিটাল মার্কেটেও সব কিছু দেখলাম, তাই তো? আর আমরা কী জানলাম, ক্যাপিটাল মার্কেটের মধ্যে কী ভাগ, ক্যাপিটাল মার্কেটের মধ্যে আবার কিছু ভাগ থাকবে, তাই তো? তো কী ভাগ দেখলাম আমরা? প্রথম দেখলাম শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আর কি দেখলাম? আর কি আরেকটা আছে ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন, যেটা আমি বলেছিলাম যে এখানে আমি করেই নেবো, তাই না? কারণ এদের থেকেও তো ফান্ডটাতে এখানে এই মার্কেটে আসে, তাহলে ডিআই, তাই না? ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন এখানেই করে নেবো, ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন। এই কটা যদি আমরা দেখে নিই তাহলে আমাদের ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটে তো আমরা কী কী পড়েছিলাম? মানি মার্কেটে পড়লাম আমরা এখানে 5টা টপিক পড়লাম না 6টা, ট্রেজারি বিল পড়লাম, সার্টিফিকেট অফ দ্য ডিপোজিট পড়লাম, কমার্শিয়াল বিল পড়লাম, তাই না? কমার্শিয়াল পেপার পড়লাম, আর কি পড়লাম? কল মানি মার্কেট পড়লাম। তো এগুলো সব এখানকার টুলস ছিল। এগুলোর মধ্যে মেন উদ্দেশ্য কি আমরা আবার বললাম, যে টাকাকে, যে হাউস হোল্ডের টাকাটাকে ইনভেস্ট করা একটা এখানে এই সব মার্কেটে, হয় মানি মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে, যেটা আমাদের দেশের ইন্ডাস্ট্রি বা এইসবে প্রোডাক্টিভিটি বাড়বে, দেশের উন্নতি হবে আর কি, জিডিপি গ্রোথ হবে, সব দিক দিয়ে গ্রোথ হবে, ঠিক আছে? আর কি মানে এটা এদিক দিয়ে বললাম যে জনগণের টাকাটাকে বেসিক্যালি সে ইন্ডাস্ট্রিতে কনভার্ট করা, যাতে আমাদের সবাই পার্টিসিপেট করে আর হিউজ আমরা প্রোডাক্টিভিটি করতে পারি, এটা একটা ব্যাপার। আর আবার কি, এটা শুধু জনগণ না, বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা ওই প্রোভাইড করতে পারে, বুঝতে পারলে? কোম্পানিকে প্রোডাক্ট করে, জনগণ তো ডাইরেক্ট করতে পারে, বিভিন্ন কোম্পানিও করতে পারে, তাই না? বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি আছে, বিভিন্ন মিউচুয়াল ফান্ড আছে, এগুলো কিন্তু ভায়া জনগণের টাকাই যায় অ্যাকচুয়াল, বুঝতে পারলি? তো যাই হোক, এবার আমরা আজ কী সেদিন কী পড়ছিলাম? আমরা শেয়ার মার্কেট পড়ছিলাম, তাই তো? শেয়ার মার্কেটে আমাদের কতটা লাস্ট কী ছিল? হ্যাঁ, আমরা পড়লাম এখানে প্রাইমারি মার্কেট দেখে নিয়েছি, আমরা সেকেন্ডারি মার্কেট দেখে নিয়েছি, আইপিও দেখে নিয়েছি, তাই তো? এফপিও দেখে নিয়েছি, শেয়ার দেখে নিয়েছি, তারপরে হচ্ছে এফপিও হয়নি না, বলে দিচ্ছি দাদা। তারপরে শেয়ার হোল্ডার হয়েছে, তারপরে কোম্পানি হয়েছে, তারপরে আন্ডার রাইটার হয়েছে, তারপরে সেবি হলো, তাই না? স্টক, শেয়ার, ইনসাইডার ট্রেডিং, ডিবেঞ্চার লিখেছি, হ্যাঁ হয়েছে। তারপরে আর সার্কুলার ট্রেডিং লিখেছি, তাই না? তারপরে আমরা আর ইনসাইডার ট্রেডিংটা করেছিলাম। হ্যাঁ, আমরা একটা জিনিস লিখে নেবো, বন্ড লিখে নেবো, কিছু টাইপের বন্ড আছে, তাই না? বন্ডগুলো লিখে নেব। তো হোয়াট ইজ বন্ড বলতো? বন্ড সম্বন্ধে কী জানিস? কী বলেছিলাম? বন্ড, হ্যাঁ, এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিস, তাই তো?
বা একটা কোম্পানি হতে পারে, তোর মধ্যে হতে পারে। তো কোম্পানিরা কী করে বলতো, বিভিন্ন সময় বন্ড ইস্যু করে, বা সরকারও বন্ড ইস্যু করে, কিন্তু কোম্পানি বন্ড ইস্যু করে কী করে না, বিভিন্ন মানে দেশের ভিতর থেকে বা বাইরে থেকে এদিক থেকে বিভিন্ন টাকা তোলে। বন্ড কী করে, সরকার কোম্পানি এরকম একটা কাগজে লিখবে যে এটা এত টাকা আছে লিখা, আর তুমি যদি আমাকে এখন এত 10,000 টাকা দাও, তাহলে আমি তোমাকে এর ইন্টারেস্ট সমেত তোমাকে মাসে মাসে ইন্টারেস্ট দেবো, তার সাথে পুরো টাকাটা দিয়ে দেবো। এটা বন্ড ইস্যু। বন্ড 2 টাইপের ইস্যু হতে পারে। বা আমাদের কোম্পানি, আমি কী বলবো, কোনো একটা কোম্পানি যখন টাকা দরকার হবে কোম্পানির, তো কোম্পানি কীভাবে টাকা নিতে পারবে, হয় কী করতে পারে, কোম্পানির কীভাবে টাকাটা নিতে পারবে, কোম্পানি টাকা কীভাবে নিতে পারে বল দেখি। হ্যাঁ, প্রথমে হ্যাঁ কমার্শিয়াল পেপারের মধ্যে নিতে পারে। আর কি হতে পারে, টাকা নিতে পারে, তাই তো। কোম্পানিতে টাকা তো এত টাকাতে আসবে না, কমার্শিয়াল পেপার দিয়ে, কমার্শিয়াল পেপার দিয়ে টাকাটা কী কিসে খরচা হয়, শেয়ারের অ্যাডে এইসবই খরচা হবে। তো যাই হোক, এই দিক দিয়ে আমরা কোম্পানি টাকা নিতে পারে ইন্ডাস্ট্রি। আর কি কিসে নিতে পারে টাকা, কি করে, হ্যাঁ শেয়ার বিক্রি করে, ওই মানে কি কোম্পানির ভাগিদার বিক্রি করে ও কিন্তু এখানে টাকা পেতে পারে, তাই না। আর কিভাবে নিতে পারে, ব্যাংক থেকে লোন নিতে পারে, তাই তো। তো এখানকার ব্যাংক থেকে লোন নিয়ে কি করতে পারে, কিন্তু ব্যাংক যদি 1,000 টাকা লোন নিতে, ওকে 1,000 টাকা দিতে হবে সুদ সমেত, তাই না। কিন্তু শেয়ারে এইটাতে তো থাকে না, কোম্পানি একটা, কিন্তু শেয়ারে নিলে কি, ও তো ভাগিদার, এই লস হলে লস খাবে, লাভ হলে লাভ পাবে, পাতি কথা। এটা কোনো রিস্কও থাকে না, যদি ডুবেও যাও তো কোনো চাপ নেই, ও মানে পাবলিকের টাকায় ডুববে, তাই তো। আর তারপরে কি আছে, আর কীভাবে কোম্পানি টাকা দিতে পারে, আর কীভাবে টাকা দিতে পারে, ডিবেঞ্চার ইস্যু করে পেতে পারে, তাই তো। ডিবেঞ্চার ইস্যু করে পেতে পারে। আর কীভাবে পেতে পারে কোম্পানির টাকা, দেখ, কিন্তু দেখে এদের পেছনে শেয়ারে টাকা লাগাচ্ছে কে, কোনো মানুষই লাগাচ্ছে। লোন দিচ্ছে কে, ব্যাংক দিচ্ছে, কিন্তু ব্যাংকে টাকা কে দিচ্ছে, কোনো মানুষই জমা দিচ্ছে, যেগুলো ওরা লোন দিচ্ছে। দেখ একা ব্যাপারটা, ডিবেঞ্চার কে নিচ্ছে কে, কোনো মানুষই নিচ্ছে, যার ফলে কোম্পানির টাকাটা পাচ্ছে। তাহলে এটা কোম্পানি, তাই না। দেখ, কমার্শিয়াল পেপার, তাই তো, কে নেবে, কিনবে কে কমার্শিয়াল পেপার, পাবলিকই তো করবে, কিনবে, তাই না। আর কি হতে পারে, বন্ড ইস্যু হতে পারে, কোম্পানি বন্ডও ইস্যু করতে পারে। তো বন্ড কিনবে কে, কোনো পাবলিকই কিনবে। তো এগুলো সব কোম্পানির দিক দিয়ে, ঠিক আছে। তো এত দিক দিয়ে টাকা ইনভেস্ট করছে ভায়া, বিভিন্ন ইনস্টিটিউশন আছে মাঝে, কিন্তু অ্যাকচুয়াল কাদের টাকা যাচ্ছে, পাবলিকের টাকা না, এটাই তো আমরা বুঝলাম। তো বন্ড, আমরা এখন বন্ড পড়ো, আমরা এগুলো শব্দ পড়ে দেখলাম কী জিনিস। এবার বন্ড, তো বন্ড বেসিক্যালি 2 টাইপের হয়, একটা হয় বিদেশি বন্ড হয়, একটা দেশি বন্ড হয়, আর বিভিন্ন বিদেশি টাইপ আমরা ভাগ করতে পারি, সেটা বন্ড হয়। তো বন্ড হচ্ছে দুটো ইসের মধ্যে এগ্রিমেন্ট হয়, তাই না। দুটো ইসের মধ্যে এগ্রিমেন্ট হবে যে তুমি আমাকে এত টাকা পে করো, আমি তার একটা বন্ড দিয়ে দেবে কোম্পানি, আর তোমাকে আমি এই % ইন্টারেস্ট দেবো, আর তুমি ওই টাকাটা আমাকে দিয়ে দেবে, এটাই তো হবে বন্ড, বুঝতে পেরেছিস তো। তো এই বন্ড থেকে বিভিন্ন সময় ইউপিএসসি বা এগুলো কোয়েশ্চেন চলে এসছে আর আসবে, ঠিক আছে। যেমন বন্ডের মধ্যে কোয়েশ্চেন এসছে মশালা বন্ড, তাই না। হ্যাঁ, মশলা বন্ড, এর কোয়েশ্চেন 2016 সালে এসেছিলো, MASALA, হ্যাঁ লিখে রাখ, MASALA। এটা 2016 সালে ইউপিএসসিতে কোয়েশ্চেন এসেছিলো, প্রিলিমস, বুঝতে পেরেছিস তো, মশলা বন্ড। এবার এগুলো পড়ছি কেন, বন্ডটা বুঝে গেছিস তো, কি কোম্পানি বা ইস্যু করবে, বেসিক্যালি সরকারিও ইস্যু করে টাকা। তো বিভিন্ন কোম্পানি তো সরকারি যখন এগুলো ইস্যু করে, তো সরকারের যখন টাকা দরকার পড়ে তখন ইস্যু করতে পারে। আর কীভাবে ইস্যু করতে পারে, সরকারের যখন মনে হয় যে মার্কেট থেকে টাকাগুলো তুলে নেবো, ইনফ্লেশন হচ্ছে, তখন এগুলোকে বন্ড ইস্যু, ট্রেজারি বিল ইস্যু করে সরকার টাকাগুলো উঠে করে নিতে পারে, ঠিক আছে। তো বন্ড কেলে মশালা বন্ড, এটা হচ্ছে ফরেন বন্ড। অ্যাকচুয়াল কেসটা কি, মশলা বন্ড আমরা জানবো। তো বেসিক্যালি এটা একটা ফরেন বন্ড, ঠিক আছে। তো এখানে কি হয়, এটা লিখবো, এটা প্রথম ইস্যু করেছিল বা এর যে আন্ডাররাইটার বা যারা ব্রোকার ছিল এই বন্ডটা প্রথম, সেটা ছিল IFC, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, তাই না। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা পার্ট, ওয়ার্ল্ড ব্যাংকের 5টা পার্ট আছে, তাই না। কি কি আছে, তো ওই 5টা গ্রুপ, IBRD আছে, তাই না। এই 5টা গ্রুপ, 1 2 3 4 5, 5টা গ্রুপ কনসিস্ট করে ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছে। তার মধ্যে এই, হ্যাঁ, তো এইগুলোই, এর মধ্যে সবথেকে পুরোনো কোনটা ছিল, IBRD, তাই না।
IBRD যে ব্যাংকটা আছে এটাই পরে ওয়ার্ল্ড ব্যাংক নাম হয়, আর এগুলো গ্রুপ করে পরে ওয়ার্ল্ড ব্যাংক নাম হয়, বুঝতে পারলি? তো ওয়ার্ল্ড ব্যাংকের যে একটা সংস্থা আছে ইন্টারন্যাশনাল, এগুলো আমরা ওয়ার্ল্ড ব্যাংকে পড়বো আবার, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনে। তো ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন এখান থেকেই প্রথম এটা কী হয়েছিল, এরা ব্রোকারে কাজ করেছিল, বুঝতে পারলে? এই বন্ডটাতে আগে আমরা জেনে নেবো হোয়াট ইজ মশলা বন্ড। মশলা বন্ড ইজ দেখ এটা বিদেশে মানে ফরেন বন্ড, মশলা বন্ড ইজ এ ফরেন বন্ড, কিন্তু এটা হচ্ছে কোথায়, এটা মানে অ্যাকচুয়ালি এটা হবে তাহলে ফরেনে ইস্যু হবে, তাহলে অ্যাকচুয়ালি টাকা কে দেবে? যদি বন্ডটা আমাদের কোম্পানি ইস্যু করবে বা আমাদের কেউ ইস্যু করবে আর টাকা দেবে ফরেন, তাই না? বিদেশে ইস্যু হলে টাকা কে দেবে? ফরেনাররা টাকা দেবে। কিসে দেবে টাকা? ডলারে দেবে। তো এটা কিন্তু এটা রুপি ডিনোমিনেটেড বন্ড, তার মানে এই বন্ডটা বেসিক্যালি একটা কোম্পানি যখন কাউকে বন্ড দিল ওকে টাকা পেড করে দিয়ে দেবে। আজকে যদি ভারতীয় ইন্টারনাল যদি বন্ড দেয় তাহলে কি, যদি কোম্পানি ধরলে রতন টাটা কার কাছ থেকে তোদের কাছ থেকে বন্ড নিল, ঠিক আছে, তোর কাছে বন্ড দিল, তোর কাছে টাকা নিয়ে নিল 1 লাখ করে, ঠিক আছে, ওর 1 লাখ টাকাতে কিছু হবে না বলছি, তো সে নিলে আবার তোদেরকে মাসে মাসে ইন্টারেস্ট দিচ্ছে 10% করে ধরেলে, এবং পরে 1 বছর বা 2 বছর পরে তোকে কি ফেরতও দিয়ে দেবে টাকাটা, ঠিক আছে। এটা হচ্ছে ওই বন্ডটা দিয়ে দেবে, তোদেরকে টাকা ফেরত নিয়ে নেবে, হয়ে গেল ওর যখন বা যত দিনের 8-10 বছর এগ্রিমেন্ট থাকবে। তো এটা হচ্ছে রুপি ডিনোমিনেটেড বন্ড একটা, এগুলো হচ্ছে ইন্টারনাল চলে, আমাদের দেশে চলে, কিন্তু আমরা বিদেশ থেকে ইনভেস্ট আমাদের করতে হয়, তো অনেক কিছু বিদেশি বন্ডও আমাদের নিতে হয়, কিন্তু বিদেশ থেকে ইনভেস্ট আসে। তো বেসিক্যালি অনেকে বিদেশ জানে যে ভারত একটা বড় মার্কেট, এখানে টাকা এলে আসবে, ঠিক আছে। তো বিদেশি বন্ড যখন ইস্যু হতো বিদেশে ধরলে কি লস হতো দেখে নে, অনেক টাইমে লস হতো আমাদের, তবে এই মশলা বন্ড ইস্যু করতে হয়, এটা সাকসেসফুলি হয়, ঠিক আছে। ধরে নে আজকে $1 কি হচ্ছে, আমরা কি পেলাম, $1 কারো কাছ থেকে ধার নিলাম, বন্ড ইস্যু করলাম, যে এই বন্ডটার দাম হচ্ছে, রতন টাটা এটা ইস্যু করেছে $1, বুঝতে পারলি? তো বিদেশি একটা লোক আসবে, আসলে এটা কালো হয়ে গেল, তো বিদেশি মানে নাইজেরিয়ান লোক এটা, ঠিক আছে। তো এ আসবে বন্ডটা নেবে, আর এটা আমাকে ও রতন টাটা কত দেবে, $1। তো এই রতন টাটা যে $1 পাবে, ও তো এখানে আমাদের ইন্ডিয়াতে ইউজ করে, বা আমাদের ইন্ডিয়ার যদি ফ্যাক্টরিতে ইউজ করে, বিদেশে ইউজ করে সেটা ও ডলারে পাবে, তো আমাদের ইন্ডিয়াতেই বেসিক্যালি ইউজ করে, ও ইন্ডিয়ার জন্য দিচ্ছে। তো ইন্ডিয়াতে যখন ও ডলারটা, তো ডলার তো ও নিতে পারবে না, ডলারটা কনভার্ট করবে রুপিতে, তো ও রুপিতে যখন কনভার্ট করাবে $1 ইজুক্যাল টু ধরলে এখনকার ধরলাম 70 টাকা পেল, তাই না? 70 টাকা পেল এখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী। তাহলে নাইজেরিয়ান যে লোকটা নিল $1, সে ওই বন্ডটা নিয়ে নিল, এবং ওকে মাসে মাসে সুদও দেবে, ওকে বলে দিল যে তোমাকে আমি মাসে মাসে সুদ দেবো, পরে $1 ফেরত দেবে, ধরে 1 বছরের জন্য আমি বললাম জাস্ট, বা 10 বছরের জন্য, যাই হোক। এইবার কি হলো, এবার যখন এটা ফেরত দিতে চাইছে, এবার রতন টাটা ভাবছে এবার ওকে $1 ফেরত দিয়ে দেবো, আমার কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো ওকে $1 ফেরত দেবে, ও আর $1 ফেরত দিচ্ছে, কিন্তু ওর সাথে সাথে ওকে কিছু ইন্টারেস্টও দিল, কিন্তু এখন দেখছি যে $1 সমান রুপির দাম হয়ে গেছে 100 টাকা, বুঝতে পারলি? তো যখন রতন টাটা 70 টাকা নিয়ে যেত, ওকে $1 দিত আরবিআই, কারণ ও যখন ওকে প্লাস আরও 10 টাকা এক্সট্রা দিয়ে দিত, যেটা যত ডলার হতো 80 টাকা দিয়ে পরে ওকে দিয়ে দিত। কিন্তু রতন টাটাকে এখন কত দিতে হবে, 100 টাকা তো দিতে হবে ওই $1 জন্য, আর ইন্টারেস্ট আলাদা, তাই না? তাহলে এই এক্সচেঞ্জ রেটের জন্য কতটা ভেরিয়েট হচ্ছে, বুঝতে পারছিস তো? লোকে কত কামাতে হবে। তা আমাদের রুপির দাম দিন দিন তো কী হচ্ছে, কমছে না ভ্যালুটা, যার ফলে আমাদের এই রেটটা বাড়ছে, এক্সচেঞ্জ রেটটা। তো এটা যাতে এত ফ্ল্যাকচুয়েট বলে আমাদের লস হয়ে যাবে বিদেশি বন্ড কিনলে, কেন ওদের আমি $10 নিলাম, আর আজকে যদি $10 সময় 600 টাকা হয়, তাহলে আমি যখন কাল ফেরত দিতে যাবো, বা কাল বা যখনই ফেরত দিতে যাবো, ওটা যদি $1 সমান যদি 60 টাকা থেকে 100 টাকা হয়ে যায়, তাহলে আমাকে 6000 টাকাতে ফেরত দিতে হবে, মানে 100 টাকা করে হলে মানে 600 টাকা ফেরত দিতে হবে ধরলে। আর যদি ওর কাছে আমরা তখন মানে যদি 60 টাকাতে ধরলে $10 করে $10 নিলাম 60 টাকা, মানে $1 দাম 60 টাকা, তাহলে কত $1 দাম কত, 600 টাকা। এবার যদি 100 টাকা হয়ে যায়, তাহলে ওকে দিতে হবে কত, ওকে তো ও তো ডলারে নেবে টাকা পেড, তো যখন ডলারে টাকা নেবে, তো ও যখন আমাকে ডলারে টাকা দেবে, আমি আরবিআইকে যাবো, আরবিআই আমাকে আজকের ডেটে 600 টাকা দিয়ে দেবে, আমি কাজ করলে আমি ভাবছি কালকেই ফেরত দেবো, তো কালকে ফেরত দিয়ে যাচ্ছি, দেখি 1000 টাকা হয়ে গেছে, $1 সমান 100 টাকা হয়ে গেছে, তাই না? তো আমাকে ওকে 1000 টাকা দেবে, তবে আমাকে ওই $6 দেবে, তাই না? তাহলে তো আমার তো প্রবলেমস হয়ে গেলো, আরও বেশি কাজ করতে হবে, কামাতে হবে, তো অসুবিধা হচ্ছে ফন্ড থেকে। এই জন্য এই সুবিধার্থে কী করেছে, মশলা বন্ড ইস্যু করেছে, এইটা গভর্নমেন্ট আমাদের কি বলে IFC, তাই না? IFC তো, হ্যাঁ না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা শাখা,
তাই তো? এই প্রথম এটা ব্রোকার হিসাবে কাজ করে আর এই বন্ড ইস্যু করে। এর ফলে কি হবে, যদি কেউ আজ $1 সময় 70 টাকা আজকে ডেটে নিয়ে থাকে, ওকে পেড করতে হবে। এবার যখন পেড করব সেই দিনের এক্সচেঞ্জ রেট আর আমি দেখব না, ওই এক্সচেঞ্জ রেট হিসাবেই পেড করব। বুঝতে পেরেছি কেসটা? ইন্টারেস্ট যে দিচ্ছি কিন্তু কিটা কী হবে, মূলটা আমি যেই ওকে ধরলে $1 সমান 60 টাকা ছিল, আমি তো ওকে 60 টাকাই দেবো, আর তাতে যা হবে ডলার হবে। ও যদি লস খেলে লস খাবে। বুঝতে পারলি কেসটা? ওকে সাথে বললাম 60 টাকা, ধরলে ওকে 10 টাকা এক্সট্রা দেবো, মানে 70 টাকা তাহলে সেই সময় যত ডলার হবে ওকে তো এটাই নিতে হবে। এখন যদি $1 সময় 500 টাকা হয়ে গেলে ও লস খাবে। মানে এখানে লসের ভাগটা কার? ফরেনারের। কিন্তু আগে যদি আমরা ফরেন বন্ড যদি কিনতাম বা আমাদের বন্ড বিক্রি করতাম, ফরেন থেকে টাকা নিতাম, তো লসটা কাদের হতো? আমাদের বেসিক্যালি। বুঝতে পেরেছি তো? হোয়াট ইজ মশলা বন্ড? বুঝে গেছিস কেসটা? পুরো ক্লিয়ার? এটা 2000 ওই তোর 16-17 সালে এটাকে ইস্যু হয়, 16 সালে না 15-16 সালে এটা হয়, 15-16 সালে। এবার কি হয়, হ্যাঁ এবার নাম বলছি, নাম মশলা বন্ড কেন? কারণ এটা ইউরোপের মার্কেটে হচ্ছে। আর ইউরোপ মার্কেটে যখন ইতিহাস পড়বো তখন ইউরোপের আমাদের এখানে এসেছিলো ব্যবসা করতে। আর প্রথমে কিন্তু এইসব ব্যবসা করতে আসেনি, জামা কাপড়ে এইসব, ওরাই কিন্তু আমাদের মশলার টানে এসেছিলো। কিন্তু ইন্ডিয়া মানে স্পাইস বা মশলা ওয়ার্ল্ড লেভেলে ফেমাস ছিল, বুঝতে পারলি? অমনি মশলা কোথাও পাওয়া যেত না। তো মশলা ওয়ার্ল্ডের, আমাদের ইন্ডিয়ার মশলা ওয়ার্ল্ডে কেন মশলা পাওয়া যেত না? কেন? কেন ইন্ডিয়াতে এমন একটা জায়গা যেখানে হিউজ ভ্যারাইটিস মাটি পাওয়া যায়। প্রথম কথা, আমাদের এখানে ICMR এখানে 8 প্রকার মাটির ভেদ করেছে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি এখানে আরও অনেক রকম মাটি পাওয়া যায়। তো ডিফারেন্ট টাইপ মাটি থাকে। তারপরে এখানে ওয়েদার ডিফারেন্ট টাইপ। ইউরোপে যাবি শুধু ঠান্ডাকাল, তো ঠান্ডাকালই থাকবে 6 মাস বা 1 বছর, তাই না? ওই আরবে যাবি তো গরমকালই থাকবে। ইন্ডিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে প্রত্যেক দিন 3-4টে করে ঋতু দেখতে পায়। সকালে হলে দেখবি ঠান্ডা লাগে, ঠান্ডাকাল, চাদর খুঁজে বাড়াবি। গরমকাল থাকবে, ওটা তো আলাদাই। আবার সন্ধ্যাবেলা আবার এমন গরম দেবে তো গরমকাল দুপুরে, বুঝতে পারলি তো? তো একদিনে আমরা 6-7টা ঋতু ভেদ হয়। তাহলে আমাদের এখানে চাষবাসটা অমনি মানে এত, তারপরে মৌসুমি বায়ুর একটা প্রভাব থাকে, তার ফলে কী হয়, আর আমাদের এখানে ভালো ল্যান্ডও আছে, বুঝতে পারলি তো? যার ফলে কী হয়, এখানে হিউজ টাইপের আমাদের মশলা কী হয়, গ্রো হয়, তাই না? এই ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, ডিফারেন্ট ডিসিজের জন্য। অন্য দেশে এগুলো পাওয়া যায় না বলে হয় না। আর ভারতের ওই অঞ্চলে যারা থাকে আশেপাশেও পাওয়া যায়, কিন্তু ভারত এটার জন্য সবথেকে বেশি ফেমাস, বুঝতে পারলি তো? ওয়ার্ল্ড লেভেলে। আর ওয়ার্ল্ড লেভেলে ছিল মশলা কেন? আমাদের কাছে মশলা এত গুরুত্বহীন, তাদের কাছে আর মশলা এত গুরুত্ব কেন? আজকে বল, তোর কাছে মশলা কখন গুরুত্ব পাবে বেসিক্যালি? যখন তুই মাংস রান্না করবি, তাই না? তো বেসিক্যালি ইউরোপিয়ান কান্ট্রি, ওরা ঠান্ডার দেশ, আর বেশি মাংস ঠান্ডাকালে হয় না আমাদের, ঠান্ডা হলে তো মাংস। তো বেসিক্যালি ওরা মাংসটা এই জন্যই কী করে, কেন ওদেরকে মাংস খেয়ে বাঁচতে পারে ভাই, হিট রেখে শরীর, কারণ ওগুলো তো ওই জন্য মশলা নিডেড। আগে তোরা মশলা যখন পেলে বলে তো ভালো রান্না, বুঝতে পারলি তো? তাই আমাদের মানে ইন্ডিয়ানকে ওরা মশলার একটা হিসাবেও চিনতো, বুঝতে পারলি তো? একটা ভালো একটা দিক। তো সেই ক্ষেত্রে ওইটাই মশলা বন্ড নাম দিল, যে ইন্ডিয়ার ফেমাস জিনিস, বুঝতে পারলি তো? এই বন্ডটা, কেন ওই বন্ডের মাধ্যমে ওরা তো মশলাকে চিনতো, তাই বুঝতে পারলি জিনিসটা? এই জন্য মশলা বন্ড এটা নাম দেয়। আর এটা প্রথম আমাদের যে ব্যাংক এটা ইস্যু করে, ঠিক আছে, সেটা ছিল US ব্যাংক। ফার্স্ট ইস্যু করেছিল মশলা বন্ড, তাই না? প্রাইভেট ব্যাংকের মধ্যে, হ্যাঁ। আর ফার্স্ট এটা কেরলে ইস্যু করা হয়েছিল ভারতের মধ্যে। কটা পয়েন্ট আছে। আর এটা ফার্স্ট ইস্যু হয়েছিল নভেম্বর 2014। 14তে লিখবো, ওটা 15-16 না, 14তে ইস্যু হয়েছিল প্রথম, নভেম্বর 2014। আর যে এবার তো একটা মার্কেট লাগবে বন্ড বিক্রি করতে গেলে। বন্ডগুলো কিন্তু এই শেয়ার মার্কেট থেকে বিক্রি করা হয়। তো কোন মার্কেট? এটা লন্ডন স্টক এক্সচেঞ্জ যে আছে, সে এটা কী করেছিল, কি, হ্যাঁ, ওখান থেকে ওইটা বিক্রি হবে, বুঝতে পেরেছিস তো? এটাকে ব্রোকার হিসাবে কে কাজ করেছিল? IFC। আর এটাকে এক জায়গায় তো বিক্রি করতে হবে, একটা মার্কেট লাগবে বিক্রি করতে গেলে। আমি বললাম না, এগুলো তো মার্কেট লাগবে, ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট, যে মার্কেটে টাকা কেনা হয়েছে। তো মার্কেট কে ছিল এটা? লন্ডন স্টক এক্সচেঞ্জ। এখানে এক্সচেঞ্জ রেটের রিস্ক থাকে না, তাই তো? যাইনি ওই রেটে আমাকে ফেরত দিতে হবে, যে আজকে নিলাম, ঠিক আছে, ঠিক আছে, ও আমরা দেবো সেই রেটে, যা ডলার হবে সেটাই নিতে হবে ওকে ইনস্ট্যান্ট। আর যদি ডলার, আর যদি কমেও যায় ডলারের দাম, মানে তাহলে $1 সময় 1 টাকা হয়ে গেল, তাহলে ওকে কত টাকা দিতে হবে ভাবতো? সেদিকেও তো আছে, কিন্তু এটা হবে না বেসিক্যালি। তো আমরা লিখলাম ওইটা। দেখ 2016 সালে কোয়েশ্চেনটা কী দিয়েছিল, তাই না? দেখে নিচ্ছি। হ্যাঁ,
হুইচ রেফার টু আইএফসি, 2016 সালে ইউপিএসসি সিভিল সার্ভিস, হুইচ রেফার্স টু আইএফসি মশলা বন্ড, বুঝতে পারলি? সামটাইম সিন্স ইটস নিউজ, যেটা এখন দেখা যাচ্ছে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন ইজ কারেক্ট, কোনটা কারেক্ট এর সম্বন্ধে? দ্য ইন্টারন্যাশনাল, 1 নম্বর স্টেটমেন্ট, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন হুইচ, বলছে যেটা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন যেটাকে ইস্যু করেছে সেটা কি ওয়ার্ল্ড ব্যাংকের একটা শাখা? ইয়েস হবে। তারপরে লিখেছে দে আর দ্য রুপি ডোমিনেটেড বন্ড অ্যান্ড আর দ্য সোর্স অফ ডিবেট ফিনান্স পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। হ্যাঁ, এটা তো ঠিকই তো হবে না, রুপি ডোমিনেটেড বন্ড তো, ব্যাস এইটাই কোয়েশ্চেন ছিল 2016 সালে। কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না? হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। মানে এটা শুধুমাত্র মানে এই মশলা বলতে মানে ইন্ডিয়া মানে ফরেনের সাথে ইন্ডিয়া। হ্যাঁ, তবেই তো রুপিতে দেবে না, তবেই তো মশলার নাম হয়েছে। ওটা তো আমাদের ইন্ডিয়ান কোম্পানি ইস্যু করবে, বুঝতে পেরেছিস তো? বুঝতে পারলে কি? বুঝতে না পারলে বলো, কোনো চাপ নেই। হ্যাঁ, সেই বুঝছে না, যতক্ষণ বুঝতে পারবে না আমাকে বলতে থাকবে, আমি কিন্তু বুঝিয়েই ছাড়বো। তুমি শুধু, আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো বলতে পারি, তুমি আমাকে শুধু সময় দাও, আমি তোমাকে বুঝিয়েই ছাড়বো, তাই না? তো এবার আমরা লিখব কি, এমনি অনেকগুলো বন্ড আছে, ঠিক আছে, লিখে রাখবো। প্রথমে লিখবো ডিমসাম বন্ড, DIMSUM, ডিমসাম বন্ড, DIM বন্ড। এগুলো অনেক কিছু আছে, আমরা পরে এগুলোর বন্ডের কোনোদিন ক্লাস নিয়ে বলে দেবো। আমরা জাস্ট জেনে রাখছি এটা একটা চাইনিজ বন্ড। কোনোদিন যদি চলে আসে এগুলো কোথা থেকে ইস্যু হয়, ঠিক আছে, তো চলে আসবে। আমি পরে যদি বন্ডের ক্লাস নিয়ে আমি এগুলো সব বলে দেবো, তখন সব ডিটেলসে যাব। তারপরে লিখবো গ্রিন বন্ড, গ্রিন বন্ড, কী হবে? বেসিক্যালি এটা একটা ডলার ডিনোমিনেটেড বন্ড, মানে কি ডলারেই এটাকে যখনই যে ইস্যু করবে সে ডলার ইস্যু করবে, যে পেড করবে সে ডলারে পেড করবে। তাহলে বেসিক্যালি ইউএসএ হবে কোনো কোম্পানি, তাই না? সামুরাই বন্ড কী হবে? জাপানের বন্ড। এগুলো ডিটেলস আছে, কিন্তু আমি পরে যদি কোনো দিন হয় ইউপিএসসি লেভেলে এই করতে পড়তে হবে এগুলো, আমি পরের ক্লাস নেবো। এখানে তো অন্য টপিক চলছে, আগে এগুলোকে কনসেপ্ট করে নে, আমি ক্লাসে এগুলো তো দেবো। তারপরে হচ্ছে ইউরিদেশি বন্ড, URIDASHI, হ্যাঁ, ইউরিদেশি বন্ড। এটাও বেসিক্যালি কী বন্ড? এটা জাপানের একটা বন্ড, ঠিক আছে। তারপরে ইয়াংকি বন্ড আছে, YANKEEBOND, এটা হচ্ছে USA বন্ড, ঠিক আছে। ইয়াংকি, হ্যাঁ, YANKEE, হ্যাঁ, একদম। তাহলে এগুলো মনে রাখবি ইনস্ট্যান্ট, ঠিক আছে। আর তো বুঝতে পারছিস, এগুলো হলে ধারণাটা হবে যে ওর কোথা থেকে কোয়েশ্চেন কী দেয়। তো তুই এমনি কোনো দিনও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবি না, আজকে বুঝতে পারবি। তখন আমি ইন্স্যুরেন্স চ্যাপ্টার ঢুকবো, যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে দেয়, কোনটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এমনি তো সবই কারেন্ট অ্যাফেয়ার্স না, তো সব তুই পড়তে পারবি নাকি? খুব এই বলে দেবে এটা পড়বো এটা পড়বো এটা পড়বে না। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে আগে তোকে জেনারেলি স্টাডিজ সাবজেক্টে যদি তুই পুরো পড়ে ফেলতে পারিস, তাহলে তোর কী হবে, তুই কারেন্ট অ্যাফেয়ার্স কী হবে তুই বুঝতে পারবি, বুঝতে পারবি যে কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে। তাহলে তুই কারেন্ট অ্যাফেয়ার্স বই নিয়ে বসলে বা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক নিয়ে রোজ টুকলে কিছু করতে পারবি না। তোকে ক্ষেত্র জানতে হবে, যে আমি দেখে বুঝে যাবো যে এটা আসবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট এবার ধরলে তোর যদি কোনো দিন এখন যদি কোনো একটা ভালো বন্ড রিলেটেড ইস্যু করে, তো তোর মা চোখে পড়ে যাবে না, যেটা মনে হচ্ছে এই বন্ডটা আসবে বলে টাইপের। তুই হয়তো বিসিএসের জন্য টুকে রাখলি, মেন্সের জন্য এটাকে দেখে রাখলি। তো এই টাইপের তোকে জিনিসগুলো জানলে তুই বুঝতে পারবি কোনটা আছে, কোনটা আসতে পারে, কোনটা আসতে পারে, কোনটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে। তুই এভাবে কোনো করে কোনো দিনই হয় না ওইভাবে, ঠিক আছে। তো আমরা নেক্সট লিখব। আর এটা কোন স্টক এক্সচেঞ্জ থেকে করা হয়েছিল মশলা বন্ডটা? লন্ডন স্টক এক্সচেঞ্জ, তাই একদম। নেক্সট বেসিক্যালি এবার বন্ড কী হয়, সব শেয়ার মার্কেটেরই টপিকের মধ্যেই লিখছি। কেন লিখছি এবার বলে দিচ্ছি। ধরলে তুই একটা বন্ড কিনলি, কোনো কোম্পানি থেকে প্রথম বন্ড কিনছিস, তো কোম্পানি তোকে তো ডাইরেক্ট বন্ডটা বিক্রি করতে পারে না। কোম্পানি কোথায় যাবে বন্ড বিক্রি করার জন্য? শেয়ার মার্কেটে যাবে। তো শেয়ার মার্কেটে কোথায় যাবে? প্রাইমারি না সেকেন্ডারি মার্কেট? প্রথমবার বিক্রি করছে প্রাইমারি মার্কেটে যাবে। প্রাইমারি মার্কেটে তুই বন্ডটা কিনে নিলি, সেকেন্ড টাইম আছে সেকেন্ডারি মার্কেটে ডাইরেক্ট দিতে পারবে?
কে ধরো কেউ বন্ড কোনো না যেতে পারে না, তাকে প্রাইমারি মার্কেটে যেতে হবে। তারপরে ওখান থেকে হ্যাঁ, তো আন্ডার রাইটার পড়েছিলাম না, হ্যাঁ। তা আন্ডার রাইটার কাজটা দেখ, কোনো কোনো কোম্পানি ভাবছে বন্ড বা শেয়ার মার্কেট ইস্যু করবে, ওদের 10,000 কোটি টাকা শেয়ার মার্কেটে ছাড়বে, কিন্তু 10,000 কোটি টাকা শেয়ার যখন ছাড়বে, ও যখন কোনো ইসে ছাড়বে তোকে তার 90% শেয়ার জন্য সাবস্ক্রিপশন যেন হয়ে থাকে, 90%, নাহলে চাপ হয়ে যাবে, নাহলে ওকে শেয়ার ইস্যু করতে দেবে না। বুঝতে পেরেছিস তো? তাহলে কোম্পানির চাপ কোথায় বুঝতে পারছিস তো? 90% শেয়ার যদি না কিনে কেউ, চাপ আছে কি না? তাহলে শেয়ারটাও মার্কেটে আনতেই পারবে না ও, কোম্পানির একটা চাপ থাকে, সেবির একটা গাইডলাইন্স। মানে নিজের কাছে 10% যদি 100 টাকা শেয়ার ছাড়তে হয় তাহলে মানে 100 টাকার জন্য শেয়ার ছাড়লাম, 100 টাকার, ওর ধরলে 200 টাকার কোম্পানি, 100 টাকা শেয়ার দেবো আমি, তো তার মধ্যে 90 টাকার শেয়ার তোকে সাবস্ক্রাইব করে নিতে হবে, মানে কাউকে দিয়ে করাতে হবে যাতে আমি শেয়ারটা কিনবো। চাপটা কোথায় বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তো কোম্পানি কীভাবে করাবে? ও তো কাউকে চিনে না, নাহলে সেবি ওকে মার্কেট ইস্যু করে দেবে, তখন আন্ডার রাইটারগুলোকে ফোন করবে, একটা আন্ডার রাইটারকে হায়ার করবে, দেখো ভাই এরকম এরকম ব্যাপার, আন্ডার রাইটার লোকগুলোকে চিনে রাখে যে কে শেয়ার নেবে, কে নেবে, সবাই কাছে যাবে, আর যদি সবাই নাও নেয় ও নিজে কিনে নেবে সব 90% আন্ডার রাইটার, তারপর ও ওর মতো করে বিক্রি করে। বুঝতে পেরেছিস আন্ডার রাইটার কাজগুলো? তো বেসিক্যালি আমরা কি পড়ছিলাম, রাইট ইস্যু। তো রাইট ইস্যু কি, আমরা প্রাইমারি মার্কেটে যখনই কোনো শেয়ার প্রথমবার আসছে, বন্ড প্রথমবার আসছে প্রাইমারি মার্কেটে নেবে, তাহলে তুই প্রাইমারি মার্কেটে নিলি, নেওয়ার পর বন্ড প্রাইমারি মার্কেট নেওয়ার পর তোর ইচ্ছে হলো যে আমি ভাই আজকে তো আর আমার কাছে টাকা নেই, ইনস্ট্যান্ট টাকা দরকার, তুই কী করবি তখন? এটা বিক্রি করবি, তখন তোকে সেকেন্ডারি মার্কেট যেতে হবে, আর 3-4 দিনের মধ্যে রেজিস্টার হয়ে সেকেন্ডারি মার্কেট হবে, তখন তুই সবাইকে ইস্যু করবি, দেখো আমার কাছে এই শেয়ার আছে, এত টাকা আছে, বন্ড আছে, আমি এটা বিক্রি করতে চাই, যদি কেউ ইচ্ছে থাকে তো ওটা নিতে পারে কম দামে দিলে, এবার ধরো তুই কিনেছি 100 টাকায়, এবার কেউ নিতে চাইছি না, তুই ওটা 90 টাকা দাম লাগাবি, এই যে 90 টাকা দাম লাগবে, তখন শেয়ার মার্কেটে কমবে বাড়বে হবে, বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে ব্যাপার। দেখ ঠিক আছে পরে বলছি। রাইট ইস্যু কি? রাইট ইস্যু কোম্পানি যখন নেক্সট শেয়ার বিক্রি করে, নেক্সট আইপিও বিক্রি করে বেসিক্যালি, তাহলে একটা কোম্পানি ও শেয়ার ধরলে 100 টাকার কোম্পানি, ও প্রথমে কি করেছে 20 টাকার শেয়ার বিক্রি করেছে, তারপরে ও চাইছে আবার 30 টাকার বিক্রি করব। বুঝতে পেরেছিস তো? তো যখন আবার 30 টাকার বিক্রি করবো ভেবেছে শেয়ারটা, তখন ওকে আবার প্রাইমারি মার্কেটে যেতে হবে, আর যখন ও প্রাইমারি মার্কেটে যাবে তখন ও প্রাইমারি মার্কেটে ফার্স্ট প্রেফারেন্স দেবে এই 20 টাকা যারা যারা নিয়েছে, তাই না? ওরা ওরকে নিয়েছে, তবেই তো ওর নিশ্চয়ই লাভ হচ্ছে, তবেই তো ভাবছেন স্যার আবার বিক্রি করবে এ করবো। তো ওই যে রাইট ইস্যু, যে ওদেরকে প্রথম ইস্যু করতে হবে, মানে ওদেরকে প্রথম রাইট দেওয়া, বুঝতে পারলে এটাকে রাইট ইস্যু বলা হয়। বুঝতে পারছি? যে যারা আমার শেয়ার আগে কিনেছিল তাদেরকে আবার ইস্যু করা, যদি ওদের না নেয় তাহলে আবার অন্য কাউকে দিয়ে দেবো প্রথম মার্কেট, প্রাইমারি মার্কেটে, কিন্তু ওদেরকে প্রথম জানানো, তাদেরকে বলা, দেখো আমি আবার শেয়ার ছাড়ছি, তোমরা আমাদের শেয়ারটা নাও, এটাকে রাইট ইস্যু বলা হয়। রাইট ইস্যু দিতে হয়, ঠিক আছে? মানে এটা সেকেন্ডবার বিক্রি করলে প্রথমবার নিয়েছিল তারাই অগ্রাধিকার পাবে। বুঝতে পারছিস? তুই যদি একবার আইপিও কিনে থাকিস তাহলে সেকেন্ডবার অগ্রাধিকার পাবি তুই, ঠিক আছে? এই নয় যে নতুন আবার কাউকে ধরে আইপিও বিক্রি করে দেবে, সেটা না। যারা যারা নেক্সট আইপিও কিনেছিল, আর ধরো একদম নতুন ফ্রেশ কোম্পানি আছে, তাহলে নতুন কেউ নেবে, ওদের তো রাইট ইস্যু ডাইরেক্ট হবে না। ক্লিয়ার একদম? বুঝতে পেরেছো তো? রাখি কে পেয়েছে আজকে সকালে? তার মানে আজকে স্নান ফান হয়েছে? ঠিক আছে, নেক্সট লিখবো রাইট ইস্যুর পর VENTURE, ভেঞ্চার ক্যাপিটালিস্ট। এটা সব শেয়ার মার্কেটটা এখন করছি, ঠিক আছে? এটা মাথায় রাখিস, ভুলিয়ে যাস না। বা ভেঞ্চার ক্যাপিটাল, ঠিক আছে? হোয়াট ইজ ভেঞ্চার ক্যাপিটাল? কে জানিস কেউ? এটা হচ্ছে একটা গ্রুপ অফ, আমরা কোম্পানি বলতে পারি, এরা বেসিক্যালি লোকের টাকা শেয়ারে ইনভেস্ট করে, পাতি কথা। হ্যাঁ, ঠিক আছে, একদম। এইবার ঠিক আছে, একটা গ্রুপ, তো এরা যেখান থেকে ফান্ডিং পায় ভেঞ্চার ক্যাপিটালিস্টরা, এরা কি করে নতুন স্টার্ট আপ যেগুলো হয় ইন্ডাস্ট্রি, সেগুলো নিয়ে ইনভেস্ট করে, নিউ ইন্ডাস্ট্রিতে। এরা পুরোনোতে বেসিক্যালি ইনভেস্ট করে না, নতুন যেগুলো উঠে আসে, নতুন কোনো আইডিয়া যদি উঠে আসে, নতুন কোনো যদি কনসেপ্ট উঠে আসে, সেগুলোকে এরা প্রমোট করে, এ ভেঞ্চার ক্যাপিটালিস্ট।
বুঝতে পারছি? এরা কোথা থেকে ফান্ডিং পায়? যে ফান্ডিংটা এরা কোথায় ইউজ করে? কোনো নতুন স্টার্ট আপে। আর যদি ওরা সাকসেসফুলি হয়ে যায় তাহলে কী হবে? যাবে না, ভেঞ্চার ক্যাপিটালিস্ট তাদের শেয়ারে করবে, তাদেরকে প্রমোট করবে। বুঝতে পেরেছি কেসটা? তো একটা এক্সাম্পল দিচ্ছি যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট এমন একটা ভেঞ্চার ক্যাপিটালিস্টে মানে ইনভেস্ট করেছে ওরকম। যেমন জিম বেয়ার্স যে এফবিতে ইনভেস্ট করেছিল যখন এফবি এসেছিল, ফেসবুক। তাহলে আজ ভেঞ্চার ক্যাপিটালিস্টের জন্য ফেসবুক যতটাই হোক কিছু পরিমাণে হলেও উঠেছে। তারপরে এটা তো শুধু ও হলো, তারপরে হচ্ছে তোর স্কোয়ার ক্যাপিটাল আছে যে ওয়ো, জানবি তোরা। তাহলে কি নিউ কনসেপ্ট, নিউ স্টার্ট আপ উঠে এসছে। নেক্সট সফট ব্যাংক, তাই না? এও এখানে ইনভেস্ট করেছে। তারপর ওয়ারেন বাফেট নাম শুনেছিস? তাই না? ওর একটা কোম্পানি আছে, ওর একটা এই কী বলে ভেঞ্চার ক্যাপিটালিস্টই আছে ওয়ারেন বাফেটের। হ্যাঁ, ও ও বেসিক্যালি পেটিএমে ইনভেস্ট করেছিল কনসেপ্টে। কেমন ডেভেলপ করে গেছে তো এই ব্যাপারগুলো যেটা বললাম। ঠিক আছে, ইনভেস্ট করে নতুন নতুন স্টার্ট আপে। ভালো করে বুঝবি, নতুন কোনো কনসেপ্টে কোনো একটা যদি নতুন কিছু পায় যে এটা হ্যাঁ মনে হতে পারে, তো সেখানে ইনভেস্ট করে দেবে একদম। আজকে যদি তোরা ইনভেস্ট করবে কোনো কোম্পানি, তো নতুনকে ইনভেস্ট টাটাতে ইনভেস্ট করবো, হয় কি না? বা এখানে ইনভেস্ট করো, কিন্তু এরা ওইসব খুঁজে বেড়ায় যে একটা আইডিয়া খুঁজে বেড়ায়। রিস্কটা বেশি নাই, প্রচুর হায়ার রিস্ক আর গেইন হয়ে গেলে তো বুঝতেই পারছিস। তো ওরা ওইভাবে দেখো না যে কার আইডিয়াটা কীরকম হতে পারে, তাই না? তাহলে একদম গেনার কোম্পানি। যে যাই হোক, তো কেন শেয়ার মার্কেটে পড়াচ্ছি বুঝতে পারছিস তাহলে? একদম কি হ্যাঁ, ভেঞ্চার মানে হচ্ছে ফাটকা খেলা, তাই না? শীতপট করে চলাতে করেছিস তো, হেডটেল। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে নেক্সট হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর। ANGEL। এরা বেসিক্যালি একটা বড় বড় লোক টাকার দিক দিয়ে যারা ডাইরেক্ট কোম্পানিতে ইনভেস্ট করে। হ্যাঁ, ধরে নে টাটা, রতন টাটা অ্যাঞ্জেল ইনভেস্টার। ও একাই একটা ইসে ইনভেস্ট করে দিতে পারে। বুঝতে পেরেছিস তো? এই টাইপের জিনিস বড় ধরলে অ্যাঞ্জেল ইনভেস্টার ওদেরকে বলা হয়, যারা অনেক মানে একাই বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে দেয়, যে এটাকে দায়িত্ব নিয়ে ওটাকে ইনভেস্ট করে দিল, তো এদেরকে অ্যাঞ্জেল ইনভেস্টার। রতন টাটা হতে পারে, যাদের বড় বড় যাদের অনেক টাকা আছে তারাই হবে অ্যাঞ্জেল ইনভেস্টার। অনেক নাম আছে, আমি তোদেরকে লিস্ট দিয়ে দেবো, আর তোরা ওখানে পিডিএফটা তো পেয়ে যাবি। পরে মুখস্থ করবি বসে বসে, পিডিএফটা তো পেয়ে যাবি। জিনিসগুলো বুঝে রাখ, এটাই অনেক হবে। আর এবং কি তুই অনেক বইও পেয়ে যাবি, রমেশ সিংও পেয়ে যাবি, এত এত নাম। ঠিক আছে, তো আগে তুই জিনিসগুলো বুঝে রাখ, কিন্তু পরে তুই কোনো বইয়ে কিছু বুঝতে পারবি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো বই, ভালো বই। বই কোনো বই খারাপ হতে পারে? খারাপ হলেও নিজে লিখতো না, তাই না? নিশ্চয় ভালো হয়েছে বইটা, ওর মধ্যে মনে হয়েছে। আবার তুই কীভাবে বুঝবি বা তোর কী হবে সেটা তোর উপর ডিপেন্ড করে না। বই লিখেছে মানে তো নিশ্চয়ই ভালোই লিখেছে না। এবার সব কিছুই ভালো হবে, তুই যে দিক দিয়ে খারাপ দিক দিয়ে দেখলে তোর খারাপ লাগবে, আর তুই যদি ভালো দিক দিয়ে দেখিস বইটাকে তো তোর ভালো লাগবে। পাতি কথা। হ্যাঁ, এবার ধরো তুই বিয়ে করলি, তার গায়েকেরা কালো হতে পারে, তুই যদি ওকে ওই দিক দিয়ে দেখিস তোর খারাপ লাগবে, আর তোর যদি মন ঠিক থাকে তো ওটাকে ভালো লাগবে, তাই না? এরকম ব্যাপার। নেক্সট লিখব, তো নেক্সট কি? অ্যাঞ্জেল ইনভেস্টার আমরা লিখলাম, আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট লিখলাম, আর মিউচুয়াল রাইট ইস্যু লিখলাম। এবার আমরা এই শেয়ার মার্কেটের ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? এবার ভাব, তোরা যদি শেয়ার ভাবিস কিনবো, তো তোরা কী করতে পারিস? তোরা প্রথম কী করতে হবে? ডিমেট অ্যাকাউন্ট করতে হবে, তার সাথে ট্রেডিং অ্যাকাউন্ট ফ্রি দেবে ও। আর ডিমেট অ্যাকাউন্ট খুলে পরে কোথায় যাবি তোরা? সেকেন্ডারি মার্কেটেই যাবি, তাই না? সেকেন্ডারি মার্কেটে যে শেয়ারগুলো পিপল বাই হচ্ছে, যে তোর মনে হবে যে এটা। এবার অ্যাকচুয়াল যদি লাভ করতে হয়, তাহলে কোনো শেয়ারে অ্যাকচুয়াল লস হয় না। বেসিক্যালি শেয়ারটাকে হোল্ড করে যদি থাকতিস, তুই কোনো শেয়ারকে যদি 5-7 বছর ছেড়ে ধরে রাখিস চুপচাপ করে, তাহলে তুই যেমনই একটা খারাপও শেয়ার কিনে রাখ না, ও কী হবে? তোকে লাভ দেবে। সে মিউচুয়াল ফান্ডেও তাই, তুই যদি ইনভেস্ট করি, আর সব থেকে বাজে প্ল্যান, সব থেকে বাজে শেয়ার যদি কিনে রাখিস, চুপচাপ যদি কিনে রেখে দিলি, সব থেকে বাজে, যে তোকে চাইলে যে তোকে ডুবাবো ওরকম একটা অ্যাডভাইস দিল, আর তুই যদি ওটা 10 বছর হোল্ড করে রাখিস, তুই নর্মাল এফডির থেকে তো বেশি টাকা পাবি।
99%। ভাব তুই সব থেকে যদি খারাপ এটা করিস, কি বলছে সনব সত্যমূর্তি আল্লু অর্জুনে চলে গেছে, কোটিপতি হয়ে যাবে। ঠিক আছে চল, নেক্সট আমরা লিখবো মিউচুয়াল ফান্ড। এখান থেকে যদি কিছু বাকি আছে মাথায় আসবে, পরে ঢুকিয়ে নেবে, একটু ফাঁকা জায়গায় নিয়ে রাখ, এখন তো মাথায় আসছে না। ঠিক আছে, তো বুঝতে পারছিস, সেকেন্ডারি মার্কেট যাবি, ওখানে মার্কেটে যেয়ে পরে রেজিস্টার হয়ে যাবে, রেজিস্টার হওয়ার পর থেকে তুই ওখান থেকে তুই বেসিক্যালি প্রথমে যদি পারবি তোকে একটা ব্রোকার ধরতে হবে, ব্রোকার তোকে অ্যাকাউন্ট খুলে দেবে। ব্রোকার তুই ব্যাংকে যেয়ে ধরতে পারিস বা পার্সোনাল ব্রোকার যেগুলো ঘুরে বেড়ায়, একবার bankbazaar.com যাবি, তোকে ফোন করে গুগল পেতে এখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেবে। ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেবে। তারপরে ওরাই তোকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে, তোকে এবার ফোন করে বলবে, কি বলবে ওরা দেখে নে, বলবে দেখো এর শেয়ারটা মনে হচ্ছে বাড়বে, তো তুমি কি এটা লাগাবে এটাতে? তো তুই বলবে হ্যাঁ আমার মনে হচ্ছে তুমি এটাকে রেখে ছেড়ে দাও, ওইটাতে লাগাও। বুঝতে পারলি তো, এইবার এরকম করবে ওরা, ওদের লাভে। বুঝতে পারলি? আজকে আবার ফোন করে দেখো তোমার ওই শেয়ারটা আজকে কম আছে, তুমি কি লাগাবে, লাগিয়ে দাও, এই জিনিসটা। বুঝতে পারলি? আমার মনে হচ্ছে ওটাই করবে, এই টাইপের তোকে কোনি খেলবে। আর 2 টাকা যদি লাভ, আজ তোমার 2 টাকা লাভ হয়েছে, বুঝতে পেরেছো তো ভাই, তুমি এটা এখানে, ওরা তো ওর মতো খেলবে। ওরা তোকে বলবে না এখানে 10 বছরে লাগিয়ে রাখো টাকাটা, কেন? কারণ ওরা যতবার তোকে ট্রানজ্যাকশন করাবে তত ওর ট্যাক্সও কাটবে, ওদেরও লাভ হবে, একটা পার্সেন্টেজ পাবে যত নতুন হবে। বুঝতে পেরেছিস? তো এটাই ব্যাপার আছে। নেক্সট দেখবো মিউচুয়াল ফান্ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আর ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক। একদম, মিউচুয়াল ফান্ড ইজ এ সার্ভে অফ মার্কেট রিস্ক, তাই না? ওইটা বেসিক্যালি সেবি বলেছে যে তোমরা অ্যাড দিলে এটা বলতে হবে। এবার এটা সেকেন্ডের নিয়ে গল্প, বাট তোমাকে 1 সেকেন্ড হলো বলতে হবে, তোরা 1 সেকেন্ডের মধ্যে বলে দে। বুঝতে পারলি তো, ওইটুকুর মধ্যে। এবার মানে সব থেকে ন্যূনতম, যে সব থেকে ন্যূনতম হলে তোমাকে 1 সেকেন্ড বলতে হবে। তোরা 1 সেকেন্ডের মধ্যেই বলে দেয় মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট অফ মার্কেট রিস্ক। এই দেখ বলে দিলাম, এটা তুই বুঝলি না বুঝলি, একদম স্পিড বাড়িয়ে যাই হোক তোকে 1 সেকেন্ড ন্যূনতমটা। যদি কোনোদিন সেবি বলে এটাকে 0.5 সেকেন্ডে বলতে হবে, তোরা তাও বলে দেবে, টেপ রেকর্ডারের মধ্যে বলে যাবে, কিন্তু বলবে। ঠিক যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা এরা কী করে, সিগারেটের যে খাপগুলো থাকে ওখানে বলে দেয় যে এর 90% জুড়ে তোমাকে এটা দিতে হবে। বহুত বুকে পাথর নিয়ে দেয় ওরা অ্যাডটা, একদম পুরো ডেঞ্জার, এখানে 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 ফটো দেবে। এখন তো আবার 100% করে দিয়েছে, মানে ওই পুরো কভারে তোমার এটা নিয়ে আবার বিভিন্ন আন্দোলন চলে, বিভিন্ন ওয়ার্ল্ড মানে যারা আছে কী বলে স্বেচ্ছাসেবক আছে, তারা বলে যে এটা পুরোটাকে এই মোড়ক দিয়ে দেওয়া হয়। তো ওটা দাম ফামও তো লিখে রাখতে হবে যে দাম কি, নাহলে তো চাপ হয়ে যাবে না। তো যাই হোক, তো নেক্সট লিখবো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড আজকে জেনে না, তোরা একটা কাজ করতে পারিস, শেয়ার মার্কেটে না ইনভেস্ট করে যদি টাকা পাকা থাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করিস। একটা সব থেকে বড় কথা বলে দিচ্ছি, মিউচুয়াল ফান্ডে আজ অবধি আমার মানে যতটা নলেজ, সব জানি না আর ওপর কী না, বেসিক্যালি যে সব থেকে বেশি টাকা পেয়েছে অ্যানুয়ালি 34% সম্ভবত HDFC দিয়েছিল। মানে তুই যদি 1 লাখ টাকা রাখিস তাহলে এটা কত টাকা হয়েছিল অ্যানুয়ালে? 1,34,000 টাকা 1 বছর। এটা হাইস্ট আমার যত করে আমার দেখাতে, আরও হতে পারে বা কমও হতে পারে। একবার 34 একটা শেয়ারে হয়েছিল। বুঝতে পারলি কেসটা? এবার ভাব তাহলে যদি 10 লাখ টাকা রাখতিস, 3,40,000 টাকা এক্সট্রা পেতিস। বুঝতে পারলি? 1 বছর। কিন্তু এবার মিউচুয়াল ফান্ডটা কি, আমরা প্রথমে লেখার থেকে আগে বুঝে নিই পুরো ব্যাপারটা। মিউচুয়াল ফান্ড হচ্ছে ওরা কি, এটা একটা হচ্ছে ফান্ড হবে কিছু লোকের বা কিছু, ওখানে একটা কিছু কোম্পানি থাকবে, কোম্পানির লোক থাকবে আর কিছু একটা ম্যানেজার থাকবে। এরা কি করবে, পাবলিক থেকে টাকা নেবে আর টাকা নিয়ে সেটা কোথায় ইনভেস্ট করবে না, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। এবার শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ওখান থেকে ওরা কী করবে, লাভ নেবে, আর লাভ নিয়ে পরে তোকে দিয়ে দেবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবার ধরে নে ও কপারের ব্যবসা করবে বলেছিল, কপার ইন্ডাস্ট্রি। এবার ওর তো এখানে ইন্ডাস্ট্রি পুরো শেয়ার মার্কেট ফেল হয়ে গেল। তখন ও মাকে বললো আবার যে আমাকে আবার টাকা দাও, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো। তাহলে কি এখানে ও রিটার্ন পাবে একটা ম্যাক্সিমাম। মিউচুয়াল ফান্ডে যদি তুই সব থেকেও যদি খারাপ প্ল্যানে করিস, তাও তুই 5-10 বছর 8 বছর যদি শেয়ারটা হোল্ড করে রাখিস, তো তুই এফডির থেকে বেশি ইন্টারেস্ট পাবি, সব থেকে বেশি 12-14% পেতেই পারিস, কোনো চাপ নেই, চোখ বন্ধ করে পাবি এনে। এবার মিউচুয়াল ফান্ডের গল্পটা কি, মিউচুয়াল ফান্ডে এবার আমরা মিউচুয়াল ফান্ডে মানে বুঝতে পেরেছি তো কী জিনিসটা।
যে তুই টাকাটা না লাগিয়ে কি হচ্ছে, কোনো একটা কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানি তোর ইসে টাকাটা লাগিয়ে দিচ্ছে। এবার তুই যদি শেয়ারে টাকা লাগাতিস তাহলে তোকে কী করতে হবে, প্রথমে তো লাগাতে পারলে তুই লস হয়ে যাবে, তো তোকে একটা ভালো কী করতে হবে, যারা জানে যে ও অ্যাডভাইস নিয়ে পরে শেয়ারে টাকা নিতে হবে, তো ওর যখন ও বলবে যে কত টাকা লাগাবি, তুই খুব বেশি কত টাকা, 10,000 টাকা শেয়ার মার্কেটে, ওটাই তোর ওরকম ব্রিদিং হাই হয়ে যায় 10,000 টাকা লাগালে, তো 10,000 টাকা লাগাবি, আর ওর কাছে যাবি একটা বড় সব থেকে সিএ যে তোকে লাগিয়ে দেবে বা এরকম অ্যাডভাইস দেবে, তো বলবো আমার অ্যাডভাইস ফিস আছে 25,000 টাকা, তাহলে তোমার 10,000 টাকা আমার তো এটা দিতে পারবে না, তো এটা নিয়ে প্রবলেমস হবে। তো ওই জন্যই সবাই কী করে, টাকাটা দেখে তো ডুবেও যেতে পারে, তুই নিজে লাগে, তাই না? তো ওই জন্যই টাকাটা ইনভেস্ট করে ওরা চলে যায় মিউচুয়াল ফান্ড কোম্পানিতে। ওরা কি, ওদের ওরকম অনেকগুলো সিএ বা এরা ম্যানেজার বসে আছে যেগুলো ওরা ফিস দেয়, আর আমরা সবাই আমাদের 20,000 5,000 যা মাসে মাসে যা টাকা আছে দিলাম, আর ও টাকাটা সেফ জায়গায় লাগিয়ে দেবে, আর তার ফলে ও লাভ এনে দেবেই বেসিক্যালি 99%, আর লাভ এনে দিয়ে পরে 1 টাকা হলে তোকে লাভ এনে দেবে বা লস তোকে দেবে না, বুঝতে পারলি? এনে পরে তোকে দিয়ে দেবে টাকাটা, তো তোর লাভ হবে। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড, যেটা তুই একা করতে পারবি না, সেটা ওরা একটা কোম্পানি করে দেবে। কারণ একা তুই ডাইরেক্ট করতে পারে, বা তোকে লাভ দেবে যে লোকটা, একটা বড় ম্যানেজার, সে তো অনেক টাকা ইনভেস্ট চাইবে না তোর কাছে, যেটা তুই দিতে পারবি না। তুই মিউচুয়াল ফান্ড কী করছে, এটা একটা কোম্পানি আসবে যে তোকে শেয়ারটা কিনে বিক্রি করে দেবে, আর যার ফলে তোকে লাভ দেবেই, বেসিক্যালি লাভ দেবে। এবার এটাকে মার্কেট রিস্কের সাবজেক্ট কেন বলা হচ্ছে, যদি এত ভালো বিশ্বস্ত লোক এটা লাগাবে? কারণ ওরা কী করে, হ্যাঁ, প্রথম এরা কী করে, যে টাকাটা তোকে দেবে বেসিক্যালি, তোর টাকাটা যেখানে ইনভেস্ট হবে, তো অনেকগুলো ধরলে কোম্পানি আছে, তুই ধরলে এই কোম্পানিতে লাগালি, তাই না? কোম্পানি ডুবে গেল, কিছু হলো, তোর এখানে টাকা জলে চলে গেল। ওরা বেসিক্যালি সব রকম কোম্পানিতে একটু একটু করে টাকা ইনভেস্ট করে রাখে, ভালো ভালো কোম্পানি, ওদের সব বোঝে মার্কেট, বুঝতে পারলি? বেসিক্যালি ওদের লাভ চলেই আসে, বুঝতে পারলি? লাভ চলে এসে পরে একটা তোকে পেড করে দেবে, ঠিক আছে? তারপরে ধরে তোরা শুনলি যে একটা ফেসবুক বা কোনো একটা কোম্পানি অনেক বড় শেয়ার বিক্রি হচ্ছে আর অনেক টাকা দাম, এবার তুই ধরলে ভাবছিস 5,000 টাকা লাগবে, তুই তো লাগাতে পারবি না, কারণ শেয়ারের দাম তো প্রচুর, তাহলে ভালো কোম্পানি শেয়ার তুই লাগাতে পারছিস না। ওরা কী করবে, ওরা তখন তোরা দিলে মিউচুয়াল ফান্ড, তোদের সবাই টাকা দিয়েছিস মিউচুয়াল ফান্ড কোম্পানিকে, এবার ওরা সবাই মিলে ওর একটা শেয়ার ধরলে কিনলো 50,000 টাকা এফবি, বুঝতে পারলি? তো ওর শেয়ারটা কিনো তো লাভ হবে বেসিক্যালি। তো এবার কী হলো, আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দেবে লাভটা, তাহলে কী হলো, ভালো কোম্পানির শেয়ারটা পারচেস করতে পারছে ভালো লোক দিয়ে পরে মিউচুয়াল ফান্ড, কেন লাভটা হচ্ছে বুঝতে পারছিস তো? ঠিক আছে, ভালো লোক লাগাচ্ছে, একটা ভালো কোম্পানির লোক লাগাচ্ছে, তাহলে টাকাটা আমাদের আসবেই মিউচুয়াল ফান্ড। এবার মার্কেট রিস্ক কী বলছে, মিউচুয়াল ফান্ড ইজ দ্য সাবজেক্ট অফ মার্কেট রিস্ক। কারণ কোনো দিন হতে পারে যে কোনো কারণে পুরো শেয়ার মার্কেট যদি ধসে নেমে যায়, তাহলে তো তুমি তো এভাবে ব্যবসা করতে পারো না যে মিউচুয়াল ফান্ডে লাভ হবে, তখন তো সবই হবে, তো হ্যাঁ, সে তো ক্ষতি হতে পারে, বুঝতে পেরেছিস তো? মিউচুয়াল ফান্ডটা কি, তুই না টাকা লাগিয়ে কোনো একটা ইনস্টিটিউশনের মাধ্যমে, মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউশনের মাধ্যমে টাকা লাগানো, যেখানে তোর টাকাটা ম্যাক্সিমাম তোকে রিটার্ন দেবে। তুই নিজে লাগালে হয়তো 100% ভালো লাগালে একদম ভালো, 10-15 বছর পর মানে এটাতে রিসার্চ করলে হয়তো তুই 1 লাখ টাকা খুব ভালো লাভ পেতিস, কিন্তু এখানে একটু কম পার্সেন্ট দেবে ওরা, কিছু ওরা সে যে ফিসটা কেটে নেবে শুধু, তাই না? বাদবাকি তোকে লাভ দিয়ে দেবে। হ্যাঁ, ওরা ভালো একটা ম্যানেজার থাকবে, ম্যানেজমেন্ট বডি থাকবে, ভালো ম্যানেজমেন্ট বডি থাকবে মিউচুয়াল ফান্ডে, তোকে ভালো জায়গায় ইনভেস্ট করে দেবে, তাই না? একদম বেশ সেফ অ্যান্ড সিওর, ভালো টাকা নিয়ে তুই এখান থেকে বিদায় দিতে পারবি। তো কী মনে হচ্ছে, এখন মিউচুয়াল ফান্ডে করা ভালো? কিন্তু প্রত্যেক জিনিস তো খারাপ তো কিছু আছে, বুঝতে পেরেছিস তো? খারাপ সবসময় তো আমি ভালো বলে যাবো, তাহলে আমাদের মিউচুয়াল ফান্ডের লোক হয়ে গেলাম, তাই না? আমাকে যদি অ্যাড দেওয়া হবে, প্রচারে বেরিয়েছি মনে হচ্ছে, তো ওরকম না। খারাপ কী আছে না, খারাপও সব কিছু তো ভালো কিছু হয় না, আমার মধ্যেও প্রচুর খারাপ আছে, সব তো ভালো থাকবে সেটা না। এবার এই যে মিউচুয়াল ফান্ডে প্রথম খারাপ কী হচ্ছে, খারাপ বলতে মানে নেগেটিভিটি, খারাপই তো না, যে টাকা আমরা দিচ্ছি প্রথম হচ্ছে এখনকার মিউচুয়াল ফান্ডগুলো প্রচুর লোক নিতে চাইছে। এবার ধরলে ওরা একটা শেয়ার দেখছে যে এই শেয়ারটা রিস্ক নিচ্ছে, যদি এই শেয়ারটা আমরা নেব তো এই শেয়ারটাতে লসও হতে পারে, তো বেসিক্যালি ওরা সেফ জায়গায় লাগাচ্ছে যেখানে সেফ থাকে, মানে ওখানে ওরা জানছে যে এখানে দিলে টাকাটা হেভি ইনভেস্ট পাবো, তো ওরা পুরো লাগাচ্ছে না কি যদি লস হয়ে যায়, বুঝতে পারলি তো? ওরা রিস্কটা খেলছে না, বুঝতে পেরেছিস তো? এটা একটা প্রথম কারণ ও ম্যানেজার যে মিউচুয়াল ফান্ড ম্যানেজার নিজের ইটা বাঁচাচ্ছে, প্রথম কথা। আর ওরা বেশি লাভ না দিয়ে পরে ওরা চাইছে কি যে বেশি লোক আমাদের সাথে বেশি আসুক, যত লোক পাবে তত ফিস বাড়বে, বেশি টাকা আসবে, বুঝতে পারলি তো? বেশি এই ফিসগুলো বেশি হবে, মানে ক্যাপিটালটা বেশি হবে, একটা লোককে বেশি ঢুকলে ওর পার্সেন্টে মানে কিছু পার্সেন্টে তো ওরা পাবে একটা লোক, বুঝতে পারলি? যেমন টিউশন পড়ালে নতুন অ্যাডমিশন ফি হয় না, ওই তো অ্যাডমিশন ফি বেশি পাবে, তারপর তুই ছেড়ে দে না, অনেকে করে এটা দেখবি, অ্যাডমিশন ফি আছে নিলে তারপর তুই ছেড়ে দে, কোনো চাপ নেই,
বুঝতে পেরেছিস তো? তো নতুন লোক বেশি এখন এরকম হয়ে গেছে যে ম্যানেজার যারা থাকছে তারা কাজ বাঁচানোর চক্কর ওরা বুঝতে পারে কিন্তু মার্কেটে দেয় না টাকাটা, বুঝতে পারলি? যে আবার আমার কাজ না চলে যায়, বুঝতে পারো, সেফ জায়গায় খেলে দেয়। ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে। সবাই গুছে হয়তো একটু লাভ করার জন্য মানে একটা প্যারালাল মেনটেন করে চলে। যেটা যে ব্যবসা ওরা টাকা লাগিয়ে দেবে আমাদেরকে লাভ দেবে এটাতে চাইতাম, তো ওরা আমরা টাকা লাগিয়ে দেয় ঠিকই কিন্তু লাভের পরিমাণটা কম হয়ে যায়, 1 নাম্বার। 2 নাম্বার ফল্ট আছে যারা ম্যানেজার থাকে, পজিটিভ দিক দিয়ে দেখছি আমরা, তো ম্যানেজাররা বেসিক্যালি ওখানে মিউচুয়াল ফান্ডের এএমসি থাকে, তারা বুঝতে পারে যখন শেয়ার মার্কেটে ধস চলে বা কোনো শেয়ারের দাম কমে যাচ্ছে, ওরা বুঝতে পারছে যে শেয়ারের দাম কমে যাচ্ছে, এই সময় শেয়ারটা যদি কিনে রাখি তাহলে কী হবে, আমরা এটা ভবিষ্যতে হেভি লাভ পাবো, ওরা সব বুঝতে পারে। তো যখনই দেখছে মার্কেটে কিছু একটা ঘটেছে, শেয়ারের দামটা কমে যাচ্ছে, তখনই এটা তুইও নিউজে দেখতে পাবি টিভিতে যে কিছু একটা ঘটেছে, শেয়ারের দাম কমে যাচ্ছে, ডিমনিটাইজেশন হয়েছে, হয়েছে, বুঝতে পারলি, বা বাজেট হয়েছে, কিছু একটা খারাপ কিছু নেগেটিভ, শেয়ারের দাম কমেছে। যখন তুই দেখবি শেয়ারের দাম কমে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে মার্কেটে, তখন তুই কী করবি, ফোন করে তুই বল মিউচুয়াল ফান্ডের একটাই লাভ আছে, টাকাটা ভাই আমাকে দিয়ে দাও আমার টাকা, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, এই যেমন করোনার প্রকোপ, মিউচুয়াল ফান্ড থেকে টাকা বার করে নাও, এই করে নাও, তাই না? কিন্তু ও বুঝতে পারছে এখন যদি লাগিয়ে রাখি আর যদি আমি এটা 5 বছর হোল্ড করে যাই, এটা যা লাভ দেবে আর দেবে না আমাদেরকে ওই টাকাটা। ঠিক আছে, তা আমরা একটা মার্কেটে না বুঝে ওকে বুঝিয়ে লাগাতে দিয়েছি, আবার যখন আমার মনে হবে যে একটু কিছু দেখছে মিডিয়া ফিডিয়া, তখন এমনি করেই সিচুয়েশনটাকে এমনভাবে ক্রিয়েট করবে তুই ভাবে আমার টাকাগুলো উঠিয়ে নি, কিন্তু ওর তখন টাকা দরকার পড়ে, ও তখন ফান্ডিং পায় না, খারাপ সময়। এটা একটা খারাপ দিক মিউচুয়াল ফান্ড। আর বেসিক্যালি সেরকম কোনো খারাপ দিক নেই, সেফ সিকিউর আছে, টাকা এখানে দিতে পারিস। ঠিক আছে, তাহলে আমরা মিউচুয়াল ফান্ডে যেটা বললাম সেটা বাংলায় লিখে নিবি যে শেয়ারগুলোকে, হ্যাঁ, তারপরে আমরা ভালো কোম্পানির ভালো দিকটা তো বললাম যে ভালো কোম্পানির শেয়ারটা আমরা অ্যাকুইস্ট করতে পারি, তাই না? আর আমরা এখানে তা আর আমাদের এখানে ফার্স্ট মিউচুয়াল ফান্ড কোম্পানি ছিল ইউটিআই, তাই না? ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা 1964 সালে তৈরি হয়েছিল, 1964, 1963 অ্যাক্ট অনুযায়ী 1964 শুরু হয়ে গেছিলো, তাই না? ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউটিআই। আমরা কি ইংলিশে বলবো মিউচুয়াল ফান্ডটা কাকে বলে? অ্যাডটা বাদ দিয়ে বলবো বলবো, লিখ, দিস আর রেজিস্টার ফান্ড অফ শেয়ার মার্কেট হুইচ আর ম্যানেজড বাই প্রফেশনাল মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স, সো দ্যাট, যখন মিউচুয়াল ফান্ড ম্যানেজার, সো দ্যাট প্রফিট ক্যান বি, বা এদের টার্গেটই থাকবে, বা টার্গেট প্রফিট ক্যান বি, কী হবে, প্রফিট কী হবে, ম্যাক্সিমাইজড, অ্যান্ড রিস্ক ক্যান বি মিনিমাইজড। তাহলে এগুলো থাকে যে আমরা ডাইরেক্ট শেয়ারটা না লাগিয়ে আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এটা ইস্যু করতে পারি। এই শেয়ার মার্কেটে একটা জিনিস আছে, লিখে রাখতো, মিউচুয়াল ফান্ড না শেয়ার মার্কেটের জিনিস লিখে রাখবো, ইএসওপি। হ্যাঁ, আমি বলেছিলাম একটু ফাঁকা রাখবি, মাঝে মাঝে মনে পড়বে। শেয়ার মার্কেটে এটা তো মিউচুয়াল ফান্ড চলে এলো, শেয়ার মার্কেট আগের টপিকে লিখে রাখ, ইএসওপি। অনেক বড়, এখান থেকে ধরলে তো হাওড়া অবধি লিখ, এমপ্লয়মেন্ট স্টক অপশন প্ল্যান। ওটা বলেছিলাম না একটু পরে রাখবি, মাঝে মাঝে অনেক কিছু মনে পড়বে। হ্যাঁ, এমপ্লয় স্টক অপশন প্ল্যান। না, এমপ্লয় স্টক অপশন প্ল্যান। এবার এখানে একটা কী কাজ, এটা কী জিনিস, বেসিক্যালি কোনো কোম্পানি যখন শেয়ার বিক্রি করে তো ওরা চায় যে আমাদের কোনো কোম্পানির যারা কী আছে এমপ্লয় আছে তাদেরকে শেয়ারটা বিক্রি করি, প্রথম প্রেফারেন্স তাদেরকে দেবে, তারপরে লাভ কী হবে। তাহলে আমি ফেসবুকে কাজ করি আর তুই ফেসবুকে কাজ করিস না, এ হচ্ছে ফেসবুকের মালিক। তো যখন এই চাইছে যে শেয়ার বিক্রি করব, তো প্রথম প্রেফারেন্স যদি তোকে দেয়, আমি কোম্পানির এমপ্লয় আমাকে না দিয়ে তোকে দেয়, তুই কী হবি, তুই লাগিয়ে চুপচাপ বসে থাকবি, দেখবি লাভ হলে তুই লাভ নিবি, লস হলে তুই লস পাবি। কিন্তু আমি যদি নিই, আমি ওর এমপ্লয়, তাহলে আমি সবসময় ওকে দেবো যে ও যেন লাভ হয়, আমাকে তো মাইনে দেয়, তার সাথে শেয়ারটাও, তাহলে ও যদি লাভ হয় তো শেয়ারও এক্সট্রা টাকা পাবো। তাই সব এমপ্লয় অ্যাক্টিভ হয়ে যায় এখানে, এই সেন্সে এটা করা, বুঝতে পারলে তো? এই রিলেটেড যদি কোনো কিছু কোয়েশ্চেন আছে কারেন্ট অ্যাফেয়ার্স তোকে টুকে রাখতে হবে, ঠিক আছে?
নেক্সট আবার মিউচুয়াল ফান্ডে বাংলায় লিখে রাখ, মাতৃভাষায় লিখে রাখবি ভালো হবে। নেক্সট আমরা শেয়ার হয়ে গেছে, মিউচুয়াল ফান্ডে আমরা যাচ্ছি, তাই তো? বেসিক্যালি টাইপ অফ মিউচুয়াল ফান্ড, এই একটা শেয়ারে আমরা একটা জিনিস ভুলে গেছি, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, তাই না? লিখে রাখ শেয়ারে, তারপর এখানে যাচ্ছি, নাহলে এই কনসেপ্টটা বুঝতে পারবি না। প্রেফারেন্স শেয়ার ছোটো করে তো একটু লিখে নে, আমি তোরা পরে এসে পিডিএফে সব পেয়ে যাবি সাবমিশন। ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার কি? ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ারের মধ্যে পার্থক্য কি? ইকুইটি শেয়ারে আর প্রেফারেন্স শেয়ারের মধ্যে পার্থক্যটা কি? প্রফিট হলে হচ্ছে যা সবাই সমানভাবে পাবে। একদম। ইকুইটি শেয়ারে যখনই কোম্পানি শেয়ার ছাড়বে, তখন ইকুইটি শেয়ারে যদি ছাড়ে তো কি প্রফিট হলে কি হবে? সবাই সমান প্রফিট পাবে, আর লস হলে সমান হবে ইকুইটি। আর যদি সেটা প্রেফারেন্স শেয়ার হয় তাহলে শুধু মানে কি, ওরা যখন শেয়ারটা হলে ওরা কিছু পার্সেন্টেজ ফিক্স করে দেয়, তাই তো? যে তোমাকে আমি ধরে নাও তুমি তোমাকে এত টাকা শেয়ার দিলাম, আর আমি এর উপর তোমাকে কত দেবো? তাহলে 5% দেবো। তারপর এর যদি 100% লাভ হয় তাও ওকে 5%ই দেবে, বুঝতে পারলি? ওটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। তো বেসিক্যালি কোনটা? প্রেফারেন্সে রিস্ক নেই। কারণ কেন? ওকে বেশি লাভ দেবে না, কিন্তু রিস্ক পুরো জিরো। বেসিক্যালি পুরো জিরো তো কোনো কিছু তো হয় না। তো বলবে যদি আমি লাভ করি 100%, তো তোমাকে আমি 100% দেবো না, 5%ই দেবো। কিন্তু লস যদি করি 100%, তাও তোমাকে আমি কী দেবো? হ্যাঁ, তোমাকে আমি লাভ না দিতে পারলে তোমার টাকা আমি পুরো ফেরত দিয়ে দেবো, বেসিক্যালি 5%। ওটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। তো কোম্পানি কোনো যখন শেয়ার বিক্রি হয়, ইকুইটি শেয়ার যেগুলো ট্রেড মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে, প্রাইমারি আর সেকেন্ডারি মার্কেট, যেখানে আমরা বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ যেগুলো ট্রেডগুলো হয়, সেখানে সবসময় ইকুইটি ট্রেড হয়। আমরা যে এইগুলো কিনি শেয়ার মার্কেট, ওগুলো কী হোক কিনি ইকুইটি। আর তাহলে প্রেফারেন্সগুলো কারা কিনে? কোনো একটা ইনস্টিটিউশন কিনতে পারে। এটা বুঝতে পারলে? কোনো ইনস্টিটিউশন কিনে রেখেলে, সেভ করে রেখে কোনো কিছু ব্যাপার আছে, সেটা আলাদা। ইকুইটি শেয়ারে আর প্রেফারেন্স শেয়ারে সব থেকে বেশি হয়, হ্যাঁ, কোনো একটা টাকা লাগালো তখন ওদিক দিয়ে কিনে নিত, একদম। হ্যাঁ হ্যাঁ। আর একটা হচ্ছে ইকুইটি শেয়ারে কী থাকে? ইকুইটি শেয়ারে একটা কী লাভ থাকে না, এরা হচ্ছে কোম্পানির ডিসিশন মেকিং বডি। মানে ধরলে যদি কোম্পানির কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছে কিছু, তো এদের কাছে ভোটিং রাইট এদের আছে, বুঝতে পারলি তো? ডিসিশন মেকিং বডি না, ভোটিং রাইটস পায় এরা, কিন্তু প্রেফারেন্স শেয়ারে সেটা পায় না। ঠিক আছে, আরও ডিটেলসে তোরা বাংলা লেখা থাকবে পিডিএফে, সেটা দেখে নিবি। ঠিক আছে, চল। পুজোর আগে। যখন শেয়ারটা ইস্যু হয় মার্কেটে, দু টাইপের ইস্যু করতে পারে ওরা। হয় ইকুইটি, তোকে বলে দেবে টাটা ইকুইটি শেয়ার ছাড়ছে, মানে ওই শেয়ারটা আমরা নিতে পারি, ওটা শেয়ার মার্কেটে আসবে, আর আমরা ওটা শেয়ার মার্কেটে যদি নতুনভাবে হয় তাহলে প্রাইমারি মার্কেটে শেয়ার, ওটা যদি নেক্সট ট্রেড হয় তাহলে আমরা সেকেন্ডারি মার্কেটে বা শেয়ার মার্কেটে পাবো ব্যাপারটা, তাই না? এটা হচ্ছে ইকুইটি শেয়ার আমাদের মার্কেটে বিক্রি হবে। আর প্রেফারেন্স শেয়ার আমাদেরকে বিক্রি করবে না, ওরা কোনো ইনস্টিটিউশন দিকে বিক্রি করবে ওই শেয়ারগুলো। ইনস্টিটিউশন বলতে আমাদের টিউশন পড়াবে এইসব না, কোনো ব্যাংক হতে পারে, কোনো এইসব ইনস্টিটিউশনগুলো হতে পারে, বুঝলি? ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন হতে পারে, তাদেরকে বিক্রি করা হচ্ছে প্রেফারেন্স শেয়ারগুলো। ঠিক আছে, এবার মেন হচ্ছে আমাদের শেয়ার যখন করি, আমরা যদি 100 টাকা লাগাই একটা কোম্পানিতে, আর কোম্পানি যদি 100 টাকার কোম্পানি হয়, ধরো 200 টাকার কোম্পানি হয়, তো কোম্পানি যদি আবার লাভ করে, যত পার্সেন্ট লাভ করে আমাদেরকে তত পার্সেন্টে ফেরত দিতে হবে। এটা তো শেয়ার অংশীদারি। কিন্তু ইকুইটি শেয়ার যখন প্রেফারেন্স শেয়ার যে কেনে, যে ইনস্টিটিউশন, তারা বলে দেয় যে আমি এরা বলে দেয় যে যখন টাটা ইস্যু করবে শেয়ারটা, বা কোনো কোম্পানি ইস্যু করবে, বলবে প্রেফারেন্স শেয়ারে আমরা 10,000 টাকা নিচ্ছি তোমার কাছ দিয়ে, তাই তো? শেয়ার দিচ্ছি, কিন্তু এই শেয়ারে তোমাকে আমি লাভ হলে কত টাকা, 10,000 টাকা নিচ্ছি, 10,000 20 টাকা ফেরত দেবো, বুঝতে পারলি? কিন্তু লস হলেও তোমাকে আমি 10,000 20 টাকাই দেবো, বা 10,000 টাকাই দেবো। তাহলে প্রেফারেন্স শেয়ারে রিস্ক নেই, রিস্ক কম টাকাটা।
এবার কি ইকুইটি শেয়ার সেটা না, যদি লস চলে যায় তাহলে আমাদেরকে জিরো, তাই না? লস হয়ে গেল আমাদেরও। আবার যদি লাভ করে দেয় ওদের মানে টাকা যদি 100% করে দেয়, এই 100% পাবে লাভ, কিন্তু ও ওই যে 10 টাকা 10,000 টাকা আর কিছু 20 টাকা এক্সট্রা। বুঝতে পারলি তো? এই দুটো পার্থক্য, এটা সেফ অ্যান্ড সিকিউর। এবার যখনই কোম্পানি যদি ডুবে যায়, ওর সম্পত্তি বিক্রি করে টাকা দিতে হয়, তো প্রথম কাকে দেবে? প্রেফারেন্স শেয়ারদেরকে সব টাকা দেবে। তারপরে যদি বাঁচে তো ইকুইটি শেয়ারধারীরা কিছু পেতে পারে, তাও বহুত ঝামেলা করে, নাও পাওয়ার চান্সটাই বেশি। বা বুঝেছিস তো? কোনো আর কনফিউজ? আবার এরা কিন্তু ইকুইটি শেয়ার, একটা কোম্পানি শেয়ার ইস্যু করেছে, ইকুইটি শেয়ার ধারক যারা ওটা কিন্তু ভোটিং রাইট পায়, ভোটিং দিতে পারে যদি রিস্ক নিয়েছে মার্কেটে। আমরা যে সেকেন্ডারি মার্কেটে বিএসসি এনএসসি যেগুলো শেয়ার মার্কেটে যেটা হয় টাকা ইনভেস্ট, ওটা ইকুইটি শেয়ার। না, ভোটিং ওদের ইন্টারনাল ভোটিং চলে, যে ওরা ডিসি কোম্পানি কিছু চাইলে যে আমি আবার একটা কিছু এই টাকাটা আমি এখানে লাগাতে চাইছি, তো একটা সবার কাছ থেকে ভোটিং রাইট বা কিছু একটা নিয়ে নিল। ভোটিং নেওয়ার পর ও একটা পার্সেন্টেজ বার করবে যে হ্যাঁ সবাই হ্যাঁ বলছে, তখন ওর ভোটিং রাইট হয়ে বলছে, এটা কাজ হলো। ঠিক আছে, তাহলে আমরা টাইপ অফ মিউচুয়াল ফান্ড আবার ফিরে আসি। তো মিউচুয়াল ফান্ড কত টাইপের হয় বেসিক্যালি? দেখ এবার জিনিসটা বুঝতে পারবি। ইকুইটি ফান্ড, এবার তোদের মাথায় আছে যে আমরা তো এখনও কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করিনি, তাই তো? তো কীভাবে করবো? আজকে করে দিবি যা যা টাকা আছে। আগের দিন কিছু শেয়ার কিনেছিলেন? পূজায় পরে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলেছিল কালকে মনে হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি ফ্রিতে করে দেয়। আমরা 3টে দেখি, ব্যাপার হবে ব্যালেন্স। বেসিক্যালি 3 টাইপের হয়, 4 টাইপের হয়, কিন্তু আমরা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের তো আমি আর প্রমোট করছি না, যে তোকে আমরা এক্সাম পার্সপেক্টিভ 3ভাবে দেখে নিই। প্রথমে যখন মিউচুয়াল ফান্ড কোম্পানি যাবে তোকে ওরা জিজ্ঞেস করবে, বা তুই ওকে জিজ্ঞেস করা তোর দায়িত্ব, জানে যে কী ফান্ডে তুই ইনভেস্ট করবি আর তুই কীভাবে ইনভেস্ট করবি, তোর কী চাই, ওরা বিভিন্ন প্ল্যান দেবে। তো প্ল্যানটা কীভাবে তোরা এবার বুঝতে পারবি। প্রথম প্ল্যান থাকবে ইকুইটি ফান্ড অর গ্রোথ। এখানে কি হয়, ইকুইটি আমরা কি বুঝলাম তাহলে? ইকুইটি কি বুঝলাম? রিস্ক বেশি। ইকুইটিতে রিস্ক কি আছে? বেশি আছে। লাভ কি হয়? তো তুই যদি মিউচুয়াল ফান্ডের মধ্যে এখানে ইউজ করে, তাহলে এরা যে তোর টাকাটা এটা কোথায় ইউজ করবে? বুঝতে পেরেছিস? শেয়ার মার্কেটে তো ওরা ইনভেস্ট করবে, তুই না ইনভেস্ট করে, তাহলে টাকাটা কোথায় ইনভেস্ট করছে ওরা? ইকুইটিতে। কারণ কেন? ইকুইটি ফান্ডস মানে এখানে যদি তুই এই ওদের যদি ইনভেস্ট করিস মিউচুয়াল ফান্ডে, তাহলে কি হবে? বেসিক্যালি হাই রিস্ক হয় এখানে। আর কি হয়? হাই রিস্ক হলে কি হবে? হাই প্রফিট হবে না? যদি প্রফিট হয় তো এইসব ফান্ডে, হ্যাঁ ওই তো রিস্ক, তো হাই রিস্ক হাই প্রফিট। আর এই ফান্ডে ইনভেস্ট করলে লং টার্ম ইনভেস্টমেন্ট হয়, বেসিক্যালি 8 ইয়ার 10 ইয়ার এইসব টাইপের লং টার্ম ইনভেস্টমেন্ট হবে। বুঝতে পারলি? ডেপ্ট ফান্ড মানে কি? ডেপ্ট মানে কি? ধার। তো ডেপ্ট ফান্ড কি? ডেপ্ট ধরেলে মিউচুয়াল ফান্ড কোম্পানি তোদের কাছে টাকা নিল, আর টাকাটা নিয়ে পরে কাউকে কোনো কোম্পানিকে ধারে দিয়ে দিল, তাহলে কী হবে? ওই কোম্পানি তাহলে মিউচুয়াল ফান্ড, তুই একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির টাকা দিলি, আর ও একটা ডেপ্ট হিসাবে দিয়ে দিল কোনো কোম্পানিকে। শেয়ারে লাগালো না টাকাটা, ভালো করে বুঝ। কিসে দিল? কোনো কোম্পানিকে ধার দিল, টাটাকে দিল ধার দিল, লোন টাইপের লোন দিল, তো ওই কোম্পানি ওকে তো টাকা ফেরত দিতেই হবে। শেয়ার মার্কেট নয় এটা, নাহলে ওর সম্পত্তি বিক্রি করে মানে কি তোর রিস্ক থাকবে, আর তোর টাকাতে ফেরত পাবি। তো পার্সেন্ট লাভটা কী হবে? কম হবে। ব্যাস, এটাও মিউচুয়াল ফান্ড রাখবে একটু ব্যবসা। আরেকবার হচ্ছে দেখ কী বললাম, তাহলে ডেপ্ট ফান্ড, তুই ডেপ্ট ফান্ড মানে হচ্ছে তুই এই ফান্ডে যদি টাকা দিস, তোর টাকাটা ও ধার দেবে। কাকে? ধরো রতন টাটাকে ধার দিয়ে দিল। রতন টাটা যদি ধার নেয়,
আর তুই যদি রতন টাটাদের মধ্যে শেয়ারে লাগাতিস, তাহলে রতন টাটা যদি ব্যবসা না চলতো তো তুই টাকা পেতিস না, আর টাকা পেলে বেশি টাকা পেতিস। আর ডেপ্ট ফান্ডে কী হচ্ছে যে তোর টাকাটা রতন টাটা ধার নিয়েছে, আর যে ধার নিয়েছে মানে তোকে ফেরত দেবে ইন্টারেস্ট সমেত, নাহলে ও সম্পত্তি বিক্রি করে দিতে হবে, এগ্রিমেন্ট থাকবে একটা। তাই এটা কী হবে? ডেপ্ট ফান্ড। তাহলে এখানে রিস্ক কী হবে? লো রিস্ক হবে। আর কী হবে? লাভ কম হবে। তো ব্যাস, লো রিস্ক, বলে দিচ্ছি যেরকম agreement এটা শর্ট টার্ম। যেরকম এটা টার্মে নেবে সেরকমই তো। একদম। তাহলে এবার হচ্ছে ব্যালেন্স অর হাইব্রিড ফান্ড। তা প্রথম যেটাই ব্যালেন্স সেটাই হাইব্রিড, যেটা ইকুইটি সেটাই গ্রোথ হবে টাকা, তাই না? দেখ অর দিয়ে লিখেছি। তা ব্যালেন্স মানে কী হবে তাহলে এবার তোরা বল? এই দুটো মিশ্রণ। তাহলে আমরা এই দুটো মিশ্রণ কী হবে? এটা কী হবে তাহলে? তো এই এখানে হবে, এটা হচ্ছে মডারেট রিস্ক থাকবে, আর মডারেট কি থাকবে? প্রফিট থাকবে। বুঝতে পেরেছিস? এবার যখন তুই কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি যাবে, ওরা তোকে এই স্কিমটা বোঝাবে, বা তুই না জানলেও তোকে বলতে হবে যে কিসে ইনভেস্টটা করবি। বেশি টাকা চাই না, কম টাকা চাই না, কী চাই? পার্সেন্টেজ বেশি দেবে। এটাতে 18% দিল, এটাতে ওরা একটা 12% দিয়ে দিল, ঠিক আছে? ধরলে আর ব্যালেন্সে দিল ওরা 14%। বুঝতে পারছিস? তুই তো বুঝে যাবি কোথায় কী টাকা যাচ্ছে। এবার তোকে যখন টাকা লাগাতে হবে প্রথমে, তাহলে তুই যদি ঘুরতে যাচ্ছিস, তো একটা ট্যুর প্ল্যান, আমি যে 2 বছর পর আমি ঘুরতে যাব ভেবেছিস সিঙ্গাপুর বা কোথাও একটা থাইল্যান্ড মাসাজ করাতে, তাই না? তো যখনই কোনো ফান্ডে আমরা ঘুরতে যাবো, তো ওইরকম টাইপের যখন অনেকে সেভিংস করে, তখন এখানে ইকুইটি ফান্ডে সেভিং করা উচিত। লো রিস্ক লো ধরে লে তুই চাইছিস যে বোনের বিয়ে আছে, সেখানে টাকা লাগবে, বা মা বাবার শরীর খারাপের টাকা লাগবে একটা, তা আমরা তখন এই ফান্ডে কিছু টাকা ফেলে রাখতে পারি, কারণ এখানে একটা লো রিস্ক থাকে, লো প্রফিট হলো, কিন্তু টাকা আমরা এফডির থেকে বেশি পেতে পারি, যেগুলো ফিক্সড ডিপোজিট করে না 10 বছর এত টাকা ফিক্স করে দিল। আরে ওখানে না করে মিউচুয়াল ফান্ডে করুক। তুই এফডি করলি, কিন্তু ব্যাঙ্ক কী করলো, ওই টাকাটা আবার মিউচুয়াল ফান্ড করে পরে ও টাকাটা কামিয়ে নিল তোর টাকায়। বুঝতে পেরেছিস তো কেসটা? তুই এফডি করলি, তুই ডাইরেক্ট এখানে করতে পারিস। অ্যাওয়ারনেস নেই না। আজকে ভারতের কত পার্সেন্ট লোক, 17-18% লোক এটা মিউচুয়াল ফান্ডে ব্যবহার করে, কিন্তু এগুলোকে প্রসার করতে হবে তো। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যালেন্স হচ্ছে ধরেন তোর এটা এমন একটা অ্যাকাউন্ট যে এখানে কোনো রিস্ক নেওয়া যাবে না, বোনের বিয়ে হবেই, মা বাবা শরীর খারাপ হতেই পারে, তাই না? তো ওইসবের জন্য আমি টাকা এখানে ফেলে রাখলাম যে এটা আমাকে লাগবেই ভাই, এখানে লস হয়ে গেলে আমার চাপ আছে। আর এটা হচ্ছে ব্যালেন্স। ধরলে কোনো একটা ব্যালেন্স টাইপের কাজ বল একটা, যে এখানে ঠিক আছে টাকা ফেলে রাখতে পারলাম, যে ধরলে ভবিষ্যতে স্কুলে অ্যাডমিশন বড় ডোনেশন লাগবে, কোটি টাকা, লাখ টাকার মতো, তো ওখানে কিছু টাকা ফান্ডে করলাম, ঠিক আছে? তার ফলে কী হবে, যখন তোলে এটা 5 বছর পর 10 বছর পর তুই কোথাও যাবি ঘুরতে, ভেবেছিস 5 বছর পর সিঙ্গাপুর যাবি, দেখছিস এটা 18% থেকেও বেশিও দিয়েছে, মানে 20% দিয়ে দিয়েছে, তো বেশ ভালো, ট্যুরটা বাড়িয়ে দিবি ভালো জায়গা, তাই না? দুটো দেশ বেশি ঘুরে নিবি। আর এখানে কী হবে, এই ডেপ্ট ফান্ডে যখন যাব, তো বেসিক্যালি এখানে তো কোনো করার নেই, বিয়ে তো দিতেই হবে, এখানে তো তাই ফিক্সড করে দিয়েছি ব্যাপারটা। তো এই ফান্ড আছে, বুঝতে পারলি, মার্কেটে মিউচুয়াল ফান্ডে, বুঝতে পারলি? এবার ডিফারেন্ট টাইপ অফ মিউচুয়াল, ইউটিআই আছে, এ আছে, ওই আছে, তো ঠিক আছে, ডিফারেন্ট টাইপ অফ মিউচুয়াল ফান্ড, আমাদের প্রচুর মিউচুয়াল ফান্ড আছে, তুই যেখানে টাইপের তুই ব্যবসা করতে, মানে কি ইনভেস্ট করতে পারিস। হ্যাঁ, এই যে ডেপ্ট ফান্ড, এখান থেকে মিউচুয়াল ফান্ড কী করবে, হয় ট্রেজারি বিলে গভর্নমেন্টে কিনে রাখতে পারে, সিকিউর জিনিস, তাই না? বন্ড, তারপরে বিভিন্ন দেশের কোম্পানি বন্ড কিনে রাখতে পারে, ওই জন্য মানে যাদেরকে ধার দিতে পারে, আবার ডাইরেক্ট ধার দিলে তোরা একটা বন্ড দেবে, ফ্রিতে তো দেবে না ধার। বুঝতে পেরেছিস কেসটা? তাহলে মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে কোনো কোয়েশ্চেন আর? এটা কি ইউটিআই 1963 অ্যাক্ট অনুযায়ী 1964 1 ফেব্রুয়ারি তৈরি হয়েছিল ইউটিআই। আমাদের এটা ফার্স্ট কি মিউচুয়াল ফান্ড কোম্পানি। আর কোনো মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কোনো কোয়েরি কিছু থাকলে বল। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে পরে অ্যাক্সিস ব্যাঙ্ক হয়েছে 2002 সালে, তাই না? পড়াবো পরে, চাপ নিস না। ব্যাঙ্কিংয়ে সব ঢুকবো, আমরা শেয়ার মার্কেটে ঢুকি। তাহলে মিউচুয়াল ফান্ড আর কি কোনো কিছু আছে তোদের কনসেপ্ট, মানে কিছু একটা
থাকলে বল কোয়েশ্চেন।